একটা গ্রামে সকাল 7টা থেকে রাত না বিকাল 4টা-5টা পর্যন্ত ইন্টারনেট পাওয়া যায় না। আরে কি অবস্থা, ইন্টারনেট পাওয়া যায় না মানে কি, আবার তারপরে পাওয়া যায়। তো পরে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে অনেক কমপ্লেন করছে, ওরা কোনোভাবেই খুঁজে পাচ্ছে না যে কি প্রবলেম। পরে তারপরে হচ্ছে পুরো তার চেঞ্জ করছে, তার চেঞ্জ করার পরেও তারা কোনো প্রবলেম খুঁজে পায় না। কি হয়েছে, পরে তারা ওই যে ইলেকট্রিক্যাল নয়েজ চেকার দিয়ে আর কি, মানে এটা কিন্তু প্রায় 1-1.5 বছর ধরেই চলতেছে, বা 1-1.5 মাস ধরে, যেটাই হোক। কোনোভাবে খুঁজে পাচ্ছে না। পরে তারা শেষ লাস্ট পর্যন্ত হচ্ছে ইলেকট্রিক্যাল নয়েজ চেকার আর কি দিয়ে পুরা গ্রাম ইয়ে করা শুরু করছে, রেকি করা শুরু করছে, মানে গ্রামে পুরা পয়েন্টে পয়েন্টে চেক করা শুরু করছে। তারপরে যে তারা খুঁজে পাইছে হচ্ছে একটা পুরনো টিভি আছে, আগের দিনে সিআরটি টিভি গুলো, ওরকম একটা টিভি পাইছে। ওই টিভিটা চালাইলেই সেটা যেটা করে আর কি, সেটা হচ্ছে যে ইন্টারনেটের যে ইলেকট্রিক্যাল যে নয়েজ মানে যে সিগন্যাল আছে, সেই সিগন্যালটাকে সে বাধা দেয়, এবং যার কারণে কেউ নেট পায় না। এবং উনি প্রতিদিনই সকাল 7টা বা নিউজ শোনার জন্য ইউজ করা শুরু করে, তার অনেকক্ষণ থাকে, ততক্ষণ ইন্টারনেট থাকে না। পরে যখন টিভিটা বন্ধ করে তখন ইন্টারনেটটা আবার চলে আসে। তো সামান্য একটা টিভি চালানোর জন্য পুরো একটা মানে গ্রামে ইন্টারনেট পাওয়া যাচ্ছিল না দিনের পর দিন ধরে। খুব ইন্টারেস্টিং একটা মনে হলো। আচ্ছা, আমাদের এখন মেম্বার কতজন হইল দেখি। মেম্বার মানে হচ্ছে, সরি, আচ্ছা ঠিক আছে, অনেকেরই সমস্যা। আমরা 55 জনের মতো পেলাম। আমরা তাহলে একটু শুরু করি। আজকে তো সবারই অনেক সমস্যা হতে পারে। আচ্ছা, আমি ভিডিওটা অফ করি তাহলে। আচ্ছা, ভিডিওটি একটু পরে অফ করি, শেয়ার স্ক্রিন করি। ও শেয়ার কি স্ক্রিনে কি শেয়ার আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখানে আমরা বলছিলাম হচ্ছে যে ক্লাস শেষ হওয়ার, আমরা বলছিলাম হচ্ছে যে আমরা পুরো কোর্সের 5টা টার্গেটেড আউটকাম আমরা সেট করছিলাম, যে এই কোর্স শেষে আমরা এই জিনিসগুলো আসলে শিখবো বলে আশা করতেছি। তো আমাদের তো গত ক্লাসে হচ্ছে ইন্ট্রোডাকশনটা শেষ হলো। তো এইখানে আমরা দেখি হচ্ছে যে কোন জিনিসটা শেষ হয়েছে বলে মনে করে 5টা আউটকামের মধ্যে। আর তোমার এখানকার কে কি বলে হচ্ছে সিআর কে? স্যার আমি স্যার সাফি। তুমি কে? সাফি, শফি না সাফি? সাফি। সাফি। আচ্ছা, আমি তোমাকে কো-হোস্ট করে দিচ্ছি। তো তুমি যদি রেকর্ড করতে চাও যেন রেকর্ড করতে পারো। ওকে সাফি? স্যার আমার তো স্যার মোবাইলে, যার ল্যাপটপে আছে ওকে দিলে ভালো হতো। কার ল্যাপটপ আছে, কে রেকর্ড করতে পারবে বলে মনে করো? যদি ক্লাস রেকর্ড করতে চাও, না রেকর্ড করতে চাইলে আমার কোনো সমস্যা নেই। মাহফুজ? সৈকত 27। হ্যাঁ, মাহফুজ। আচ্ছা, আমি তাকে করে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি। মাহফুজ, আচ্ছা সৈকত, মাহফুজুর রহমান সৈকত, ঠিক আছে, তুমি চাইলে রেকর্ড করতে পারো। আচ্ছা, তাহলে তোমরা বলো তো, শুরু করো তো হচ্ছে যে আমরা কোন জিনিসটা এই পর্যন্ত কভার করছি। এনিবডি? স্যার ফার্স্ট পার্টটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল মার্কেট অফ টেক্সটাইল ফাইবার, তারপর ন্যাচারাল ম্যান-মেড এর পার্থক্য। রাইট। সো আমরা কি বলে হচ্ছে এইটা তাহলে বলতেছে যে কভার করছি, আর কোনটা এখনো কভার করি নাই, তাই তো? হ্যাঁ, জি হ্যালো। জি স্যার। আচ্ছা, আর তুমি সাফি, তুমি শুধু কথা বলবো অবশ্যই, বাকিরাও কথা বলতে বইলো আর কি, কারণ ক্লাসটা তো মানে 50-60 জন স্টুডেন্ট নিয়ে।
সবাইকে আমি বলবো হচ্ছে যে তোমরা রেসপন্স করো, আর স্পেশালি যেহেতু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, সো তোমাদের রেসপন্সটা আরো জিনিসটা কি বলে হচ্ছে যে মানে ক্লাস পারফরমেন্সটা ইমপ্রুভ করবে। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ওয়ালের সাথে কথা বলতেছি। ওকে, সো আমরা 1 নম্বর, বাকিগুলো আমরা এখনো কাছে যাই নাই। আর এখানে যদি আমরা দেখি যে আমরা এক্সপেক্ট করছি কিছু কিছু স্কিলও আমরা ডেভেলপ করবো। এখন পর্যন্ত তোমরা কি কোনো স্কিল ডেভেলপ করছো? দেখো তো এখানে। There is a textile fiber source system. ওকে, আর আর অন্যরা বলো। নিশ্চুপ, কাহিনী কি? আর কিছু শিখি নাই আমরা? হ্যালো, আমরা কি আর কিছু শিখি নাই? না শিখলে বলো যে স্যার শিখি নাই, অথবা চ্যাট বক্সও লেখো। যদি কথা বলতে না চাও তো চ্যাট বক্সও লিখতে পারো। জি স্যার, ঠিক আছে স্যার। মানে কিছু শিখছি কিনা আমরা এখান থেকে, এর বাইরে কিছু নাই? আমরা কিছুটা সার্চ করতে শিখি নাই? জি স্যার। তারপরে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কি আমরা যে ডিসিশন মেকও করি নাই, যে আমরা কিভাবে মানে ক্যালকুলেট কিভাবে করব, কিছুটা, অর্থাৎ সবটুকু না, নাকি? কথা তো বলো, নাহলে তো কেমনে হবে। আচ্ছা, আমরা আজকে আমাদের সরাসরি ক্লাসে চলে যাই। আজকে ক্লাস আমি মেইন পয়েন্টে শুরু করব হচ্ছে পলিএমাইড ফাইবার। সো লেট মি কি বলে হচ্ছে যে ওপেন পলিএমাইড ফাইবার ফর ইউ। সো কোনো জিনিস যদি কি বলে হচ্ছে যে নট ক্লিয়ার থাকে, লেট মি কি বলে হচ্ছে আমাকে বলো যে স্যার এই জিনিসটা বুঝতে পারতেছি না বা কিছু। স্ক্রিনে তোমরা একটা কোটেশন দেখতে পাচ্ছ। এই কোটেশনটা দেখে কে কি বুঝতেছো আমাকে একটু বলো। পড়ো এবং নিজেরা পড়ো, আর হচ্ছে যে এটা থেকে কি মিন করতেছে এটা একটু আমাকে বলো। স্যার আর্টিফিশিয়াল ফাইবারটা স্যার বুঝিনি। ঠিক আছে, ওইটা বাদ দিয়ে বাকিরে কি বুঝছো, কি বুঝতে চাইছে সেটা আমি একটু দেখি, ইন্টারপ্রিটেশনটা কি। স্যার সিনথেটিক মলিকিউলার হাই মলিকিউলার প্রোডাক্টস থেকে স্যার আর্টিফিশিয়াল ফাইবার তৈরি হবে। স্যার ফাইবার আর্টিফিশিয়াল কিভাবে হয় স্যার? মানে স্যার ওই যে সিনথেটিক কোন প্রোডাক্ট তো আসলে স্যার সিনথেটিক ফাইবার থেকেই তৈরি হয়, তাহলে আবার প্রোডাক্ট থেকে আবার কিভাবে ফাইবার হবে স্যার? ইউজ করার পর কি স্যার সেই স্ট্রেংথ থাকবে স্যার? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ইন্টারপ্রিটেশনটা বলছো, ওকে ফাইন, আমি ক্ল্যারিফাই তো অবশ্যই করবো। আর এর বাইরে? স্যার মানে এটা আসলে স্যার 1936 সালে যদি আমি দেখি, তো তখন মানে একজন এটাকে মানে ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করছে যে এখন হোক নইলে পরে হোক, মানে কোনো না কোনো সময় এই আর্টিফিশিয়াল ফাইবার গুলা মানে প্রোডাক্ট হবে, এবং
এইটার কারণটা হচ্ছে মেইনলি যে স্ট্রেংথ এবং ইলাস্টিসিটি। ন্যাচারাল ফাইবারের স্ট্রেংথ এবং ইলাস্টিসিটি হচ্ছে ডিপেন্ড করতেছে তাদের ম্যাক্রোমলিকিউলার স্ট্রাকচারের উপর। কারণ হচ্ছে তাদের ম্যাক্রোমলিকিউলার স্ট্রাকচারটা মানে এটা সবসময় প্রকৃতিগতভাবে মানে ন্যাচারাল। তো ওইটাকে কন্ট্রোল করার জন্য হইতেছে আমাদের আর কি আর্টিফিশিয়াল ফাইবারসটা দরকার সিনথেটিক হাই মলিকুলার প্রোডাক্টস। ওকে, গুড অর্ক। এর বাইরে কিছু কেউ? এর বাইরে আরেকটু কিছু? কেউ আরেকজন বলার চেষ্টা করো দেখি। কি আরেকজন বলার চেষ্টা করো দেখি। মানে স্যার সোনার ও লেটার যে কোনো মানে আর্টিফিশিয়াল ফাইবারটা একসময় আবিষ্কার হতেই হতো, কারণ ন্যাচারাল ফাইবারে অনেক সীমাবদ্ধতা আছে যেটা আর্টিফিশিয়াল ফাইবারে থাকবে না। সো এই কারণে আমাদের আর্টিফিশিয়াল ফাইবারের উপর ডিপেন্ড হতেই হবে, এখানে এটাই বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আর থ্যাংক ইউ। আমি যখন দেখি তখন আমি দেখি হচ্ছে 1936, কত বছর আগে? কত? 84 বছর আগে। তার মানে 84 ইয়ার্স আগেও মানে হারমান স্টোরিঞ্জার, এ জার্মান কেমিস্ট, প্রফেসাইজড যে সিনথেটিক হাই মলিকুলার প্রোডাক্ট থেকে মানে আর্টিফিশিয়াল ফাইবার, যেটাকে তখনও সিনথেটিক ফাইবার নাম হয় নাই, আর্টিফিশিয়াল ফাইবার পাওয়া যাবে, সরি মানে আর্টিফিশিয়াল মানে পাওয়া যাবে। কারণ হচ্ছে যে ন্যাচারাল ফাইবারের যত প্রপার্টি আছে সব ডিপেন্ড করে হচ্ছে এই হাই মলিকুলার প্রোডাক্টের মধ্যে। তার মানে 84 বছর আগেও তখন পর্যন্ত যে মানে আর্টিফিশিয়াল ফাইবার বা কৃত্রিম ফাইবার বা সিনথেটিক ফাইবার যে তৈরি হবে, এটাও একটা তখন পর্যন্ত একটা ভবিষ্যৎবাণী ছিল। মানে তখনও এটা চিন্তা করা যায় নাই যে ইট ইজ পসিবল। আর এখন সিনথেটিক ফাইবারের শেয়ার কতটুকু তোমরা গ্লোবাল ফাইবার কনজাম্পশনে পেয়েছো? কতটুকু? হ্যালো, কতটুকু পাইছো? Closely, sir, 60 to 70%. Exactly, over 60%. So which means basically 84 years আগেও যেটা প্রফেসি ছিল, within 70 to 80 years it has become হচ্ছে most dominant fiber কি বলেছে in the world। 84 বছর আগেও মানে এটা একটা মানে ভবিষ্যৎবাণীর মতো ছিল। আর সেটাই আলটিমেটলি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে পুরো জিনিসটাই হচ্ছে যে চেঞ্জ করে ফেলছে এন্টায়ার ইন্ডাস্ট্রিকে, এবং দ্যাট ইজ হ্যাপেনিং অল দ্য টাইম। তার এভাবে চিন্তা করে দেখো, তার মানে সারা পৃথিবীতে যত ন্যাচারাল ফাইবার প্রোডাকশন হতো, কটন থেকে শুরু করে, সিল্ক থেকে শুরু করে, তারপরে হচ্ছে বিভিন্ন কি বলে হেয়ার ফাইবার থেকে শুরু করে, জুট থেকে শুরু করে, যাই হোক না কেন, টোটালি যদি কয়েক কোটি লোক যদি এটার সাথে ইনভলভ থাকে, ওয়ান ইনভেনশন ক্যান চেঞ্জ দ্য হচ্ছে হোল আউটলুক অফ দ্যাট ইন্ডাস্ট্রি। আমরা সবসময় বলি হচ্ছে যে এই যে ওরা ইয়ার আসলে কাজ চলে যাবে, চাকরি চলে যাবে, এই চলে যাবে, এটা সারা জীবনই মানে এটা হিস্ট্রিক্যালি সবসময় ঘটনা ঘটতেছে এবং ভবিষ্যতেও ঘটবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। বাট এভাবে চিন্তা করে দেখো, তার মানে 1936 সালের আগেও পুরো 100% কি বলে হচ্ছে ইন্ডাস্ট্রি ছিল হচ্ছে আইদার হচ্ছে যে ন্যাচারাল ফাইবার আর কিছু হচ্ছে ওই যে রিজেনারেটেড ফাইবার আর কি, এইটার উপর পুরোটাই ডিপেন্ডেন্ট ছিল। ওয়ার ইজ 80 বছরের মধ্যে
তোমার এটা 60% হচ্ছে যে শেয়ার নিয়ে গেছে, মোর দেন 60% শেয়ার ইজ বেসিক্যালি টেকেন বাই হচ্ছে সিনথেটিক ফাইবার, এবং হুইচ বেসিক্যালি মিনস হচ্ছে যে এই ন্যাচারাল ফাইবারের উপর ডিপেন্ডেন্ট যত মানুষগুলো ছিল তাদের একটা বিশাল অংশ হচ্ছে যে হ্যাজ বিন হচ্ছে আইদার লস অথবা লস দেয়ার জব অথবা হচ্ছে সুইচড ইনটু আদার ক্রাইটেরিয়া। আলটিমেটলি দ্যাট আই সি যে ইট ইজ পসিবল, এবং নট অনলি দ্যাট, এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে তখন এই প্রফেসিতে এটাও মানে ইয়ে করা যাচ্ছে যে তখন পর্যন্ত সিনথেটিক হাই মলিকুলার প্রোডাক্ট থেকে যে ফাইবার তৈরি করা সম্ভব এই ধারণাটাও কনসেপ্টটুকুও হচ্ছে যে মানে পসিবল ছিল না আর কি। মানে এটাও একটা তখন মনে হচ্ছে যে একটা রূপকথার মতো। এখন যেরকম হচ্ছে যে আমরা চিন্তা করি হচ্ছে যে কি বলে হচ্ছে যে হিউম্যান ব্রেইনের সাথে ইন্টারাকশন হচ্ছে যে নিউরাল কানেকশন হবে হচ্ছে যে রোবটের, এটা একটা আমরা এখন একটা মানে কনসেপ্টটাকে বলতেছি হচ্ছে যে রূপকথা, ঠিক সেরকমই একটা রূপকথার মতো তখন ছিল। হারমান স্টরিঞ্জার হচ্ছে তার মানে কি বলে হচ্ছে যে 1936 যখন ইয়ে করেন আর কি হচ্ছে যে এই ভবিষ্যৎবাণী করেন, তখনও তার কিছুদিন পরে আসলে হচ্ছে সিনথেটিক ফাইবার ফার্স্ট আবিষ্কার হয়। বাট হি ওয়াজ দ্য জার্মান অর্গানিক কেমিস্ট, যিনি হচ্ছেন যিনি যাকে বলা আমি বলছিলাম সিনথেটিক ফাইবার হচ্ছে কেমিক্যাল ফাইবার। ওনাকে 1999 উনি 1953 তার এই ম্যাক্রোমলিকুল ওয়ার্ডটা ম্যাক্রোমলিকুল, তখনও পলিমার শব্দটা ইউজ হয় না, এই ম্যাক্রোমলিকুল জার্মান ভাষায় মানে তার প্রপোজালই হচ্ছে যে দিস ইজ পার্ট অফ দ্য ফিল্ড অফ পলিমার কেমিস্ট্রি, এবং 1953 হি গট এ নোবেল প্রাইজ ফর দিস ডিসকভারিজ। এবং হি ইজ ভেরি ফেমাস ফর হচ্ছে ওনার কি বলে হচ্ছে কিটিন ডিসকভারি অফ কিটিন হচ্ছে ডাবল কার্বন বন্ডের মানে ডাবল কার্বন বন্ডের কার্বন কার্বন অক্সিজেন, এবং তার সাথে হচ্ছে মানে স্টরিঞ্জার রিঅ্যাকশনের জন্য উনি বিখ্যাত। ইন 1999 ওনাকে আমেরিকান কেমিক্যাল সোসাইটি ওনাকে ডিক্লেয়ার করে হচ্ছে ইন্টারন্যাশনাল হিস্ট্রিক্যাল কেমিক্যাল ল্যান্ডমার্ক। মানে ওনার ডিসকভারি গুলো হচ্ছে যে ওনার ওয়ার্ক গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হিস্ট্রিক কেমিক্যাল ল্যান্ডমার্ক। তো চিন্তা করে দেখো, উই আর টকিং অ্যাবাউট ফাইবার, বাট বেসিক্যালি হিজ ডিসকভারি ইজ কনসিডার্ড এজ এ কেমিক্যাল ল্যান্ডমার্ক। এবং 2020 সালে উনি প্রথম এক্স্যাক্টলি 2020 সালে বলছি 1920 সালে এক্স্যাক্টলি 100 বছর আগে উনি প্রথম প্রপোজ করেন হচ্ছে ওনার ল্যান্ডমার্ক পেপারে যে কনসেপ্ট অফ পলিমারাইজেশন। ওনার ল্যান্ডমার্ক পেপারটা মানে এটা হচ্ছে যে মানে একটা রেভলিউশনারি হচ্ছে যে আইডিয়া ওই সময়ের প্রেক্ষাপটে। কারণ হচ্ছে আমরা তার আগে হচ্ছে যে এই পেপারটা তোমরা এখানে এই লিঙ্কে পাবা, এবং মানে ইট ইজ মানে রিটেন এজ ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, এবং এটা লেখা আছে হচ্ছে উবার পলিমারাইজেশন। উবারেরটা হচ্ছে উপরের জার্মান উচ্চারণটা কি হবে আমি ঠিক জানি না, উবারের ইউটার উপরে ওমলট আছে, বাট উবার পলিমারাইজেশন ইন জার্মান ল্যাঙ্গুয়েজ। তো আজকে যেহেতু 2020 সালে ঠিক 100 বছর পরে আমরা ওনার কি বলে হচ্ছে যে মানে ক্লাস নিয়ে কথা বলছি, লেটস সে হচ্ছে যে আমরা তার জন্য 10 সেকেন্ড কি বলে সাইলেন্ট থাকি, ঠিক আছে? 10 সেকেন্ড হচ্ছে যে আমরা ওনাকে সম্মান জানাই সাইলেন্ট থাকি। ওকে, 10 সেকেন্ড হয়ে গেছে। উনি ওনার ওই ল্যান্ডমার্ক পেপারে 1920 যে ল্যান্ডমার্ক পেপার, ওই পেপারে প্রথম প্রপোজ করেন হচ্ছে ন্যাচারাল পলিমার গুলো, ন্যাচারাল পলিমার সাচেস হচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং প্রোটিন, এবং হচ্ছে ইনক্লুডিং রাবার, ন্যাচারাল রাবার, আর মেড অফ হচ্ছে লং চেইন মলিকুল, মেড অফ অবশ্যই লং চেইন মলিকুল বাট লং চেইন অফ শর্ট রিপিটিং মলিকুলার ইউনিট। তার মানে উনি বলতে চাচ্ছেন যে এই মানে আমরা যে ন্যাচারালি যে হাই মলিকুলার ওয়েট প্রোডাক্ট গুলো দেখি, এগুলো হচ্ছে যে শর্ট রিপিটিং মলিকুলার ইউনিটের হচ্ছে যে মানে কি বলে হচ্ছে লং চেইন, জাস্ট লাইক হচ্ছে যে এই যে পেপার ক্লিপের মতো, বাট একটার সাথে জোড়া লেগে থাকে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ওনার প্রপোজাল ছিল হচ্ছে 1920 সালে, এবং দিস ইটসেলফ হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে ওই সময়ের প্রেক্ষাপটে ইভেন ওই সময়ের যে বিখ্যাত যে কেমিস্টরা ছিলেন, অর্গানিক কেমিস্ট এমএল ফিশার অথবা হচ্ছে হেনরিক উইল্যান্ড, ওনারাও মানে ওনারা সহ হচ্ছে বেশিরভাগ অর্গানিক কেমিস্ট বিশ্বাস করতেন হচ্ছে যে ন্যাচারাল যে হাই মলিকুলার প্রোডাক্ট আছে
দিস ইজ বেসড অন বেসিক্যালি হচ্ছে এগ্রিগেশন অফ মলিকুলস ইন কলোয়েডাল ফর্ম। সো কলোয়েডাল ফর্মে এগ্রিগেশন থাকে মলিকুল গুলা, এবং যার জন্য এটার ওয়েট হচ্ছে যে স্মল মলিকুলের কলোয়েডাল ফর্মে থাকে, যার জন্য এটা হাই মলিকুলার ওয়েট হয়। সো তখনকার বিখ্যাত বিজ্ঞানীরা, বিখ্যাত কেমিস্টরা হচ্ছে যে এই জিনিসটা বিশ্বাস করতেন। ইট ইজ অনলি ওয়ান অফ দ্য রিজনস আর হচ্ছে যে কারণ হচ্ছে যে তখন কেমিস্ট্রির যে মানে কেমিস্ট্রির মলিকুলার যে ধারণা, যে কেমিস্ট্রি মলিকুল কিভাবে গঠন হয়, সেই যে বন্ডিং, তারপর হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, ভ্যালেন্সি বন্ড থিওরি, দিস ওয়াজ নট ক্লিয়ার। তো যখন 1920-তে হারমান স্টাউডিঞ্জার যখন প্রপোজ করে হচ্ছে যে উনি এই কনসেপ্ট যে পেপার ক্লিপের মতো কোভ্যালেন্ট বন্ড দ্বারা শর্ট রিপিটিং ইউনিট দ্বারা হচ্ছে লং মলিকুলার তৈরি, সো এই মোস্ট অফ দ্য অর্গানিক কেমিস্ট হচ্ছে রিফিউজ টু অ্যাকসেপ্ট, ইম্পসিবল একটা ব্যাপার, দিস ইজ নট not true. So, মারা যান 1965 এর আগে, 1920 থেকে 1965 এর মধ্যে এ পর্যন্ত উনি ম্যাক্রোমলিকুলার বা অ্যারাউন্ড 500 পেপার উনি কি বলে হচ্ছে পেপার উনি লেখেন, এবং তার মধ্যে 120টা ছিল সেলুলোজের উপরে, অ্যারাউন্ড 50 ছিল হচ্ছে রাবার এবং হচ্ছে আইসোপ্রিনের উপরে। দ্যাট উইল টক অ্যাবাউট আইসোপ্রিন কি বা নিউপ্রিন কি উইল টক অ্যাবাউট লেটার। বাট হারমান স্টাউডিঞ্জারের এই কনসেপ্ট হ্যাজ বিন হচ্ছে চেঞ্জড হচ্ছে যে কি বলে হচ্ছে বা কনসিডার দ্য পার্ট অফ হচ্ছে পলিমার ইন্ডাস্ট্রি। So let's talk about হচ্ছে যে let's go directly into the polyamide. কতজনের কাছে তোমাদের কি বলে পলিমাইড ইজ দ্য ফার্স্ট সিনথেটিক ফাইবার? কতজনের কাছে তোমাদের গিটার স্ট্রিং আছে? গিটার আছে, গিটার স্ট্রিং কেন না, গিটার আছে, হাত তুলো, ডিজিটাল হাত। আর একজনই আছে না? আচ্ছা ঠিক আছে। সো এই যে আচ্ছা ইফতিয়ার আছে, 3 জন, ইউনুব মৃধাও আছে, ওকে। সো যে গিটারের স্ট্রিং গুলো, সেই স্ট্রিং গুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে পলিএমাইডের তৈরি। তার মানে তুমি কাপড় কাচার কাপড়ের দড়ি থেকে শুরু করে হচ্ছে যে গিটারের স্ট্রিং থেকে শুরু করে অন্যান্য আরো অনেক কম্পাউন্ড তুমি আসলে হচ্ছে যে পলিএমাইড থেকে, দিস হ্যাজ বিন চেঞ্জড মানে হোল ইন্ডাস্ট্রি। এবং so nylon was a মানে first manufactured synthetic fiber, এবং we'll talk about how it is basically came into being. এবং নাইলন নিয়ে কথা বলতে গেলে বা পলিএমাইড নিয়ে কথা বলতে গেলে আমাদের কথা বলতে হবে হচ্ছে আসলে মানে দুইটা গ্রুপ অফ সাথে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ডুপন্ট, আর একটা হচ্ছে ডক্টর ক্যারোথার্স। সো ডুপন্ট ইজ এ কোম্পানি, ডক্টর ক্যারোথার্স ইজ এ হচ্ছে দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার্ড ইট। ডুপন্টের নাম কি তোমরা শুনছো কেউ? না স্যার। আচ্ছা, কেউ শোনো নাই, তাই তো? না শোনারই কথা, তোমরা তো মাত্র সেকেন্ড ইয়ারে, বাট মানে পেপার থেকে বা বিভিন্ন আর্টিকেল থেকে হঠাৎ করে চোখে পড়ছে কিনা, দ্যাট আই ওয়ান্ট টু নো। নাই না? আচ্ছা, সো ডুপন্ট হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে টপ 3 বা টপ 5 হতে পারে, টপ 3 বা 5 এর কোম্পানি, মানে কোম্পানির কেমিক্যাল কোম্পানির মধ্যে একটা। আদার কোম্পানিগুলো হতে পারে হচ্ছে ডুপন্টের সাথে বিএসএফ হতে পারে, বিএসএফ, এবং হচ্ছে ডাও কেমিক্যাল আমেরিকার, বিএসএফ কোম্পানি হচ্ছে জার্মানি, তার সাথে হচ্ছে বেয়ার আছে জার্মানির। তো মেজর হচ্ছে 3-4টা কোম্পানির মধ্যে হচ্ছে ডুপন্ট হচ্ছে একটা, এবং ডুপন্ট হচ্ছে is very famous for হচ্ছে ইনভেনশন। তার নতুন নতুন ইনভেনশন, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার জন্য কি বলে হচ্ছে ভেরি ফেমাস। এবং ডুপন্টের তোমরা যেমন হচ্ছে যে যারা হচ্ছে যে ডেনিম বা হচ্ছে মেয়েদের কাপড়, স্ট্রেচ কাপড়ের স্ট্রেচ ডেনিম বা স্ট্রেচ জিন্স বা হচ্ছে যে স্ট্রেচ পাজামা বা হচ্ছে ড্রেস, তোমরা কি মানে দেখছো বা পড়ছো বা জানো এটা সম্পর্কে? বা কিনতে গেলেও তো অ্যাটলিস্ট দেখছো, দেখো নাই? হ্যালো রাজমণি, হ্যাঁ গুড। তার মানে এটা কি বৈশিষ্ট্য কেন? আর কেউ দেখো না মেয়েরা স্ট্রেচ কাপড় বা কি বলে বাজারে কি কিনতে গেলে কি বলে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি বলে দীপা?
স্যার আসলে আমার মনে নাই, আসলে স্যার ওইভাবে তো জিজ্ঞেস করি নাই। না, কিন্তু কিনতে গেলে দেখো না হচ্ছে যে কি বলে কিছু কাপ মানে ফ্যাব্রিক বা গার্মেন্ট হচ্ছে যে টানলে লম্বা হয় আবার শেপে চলে আসে, বডি শেপে। ও হ্যাঁ স্যার, এগুলা দেখছি স্যার, বাট কিনি নাই আর কি স্যার। বলে অনেক, কি বলে? গ্যাবারিটিন বলে অনেক। না, গ্যাবার্ডিন তো হচ্ছে মনে করো এই প্যান্ট, ঠিক আছে গ্যাবার্ডিন রাইট, মানে আমি গ্যাবার্ডিন তো হচ্ছে গার্মেন্টের নাম, আর ফ্যাব্রিকটা তো হচ্ছে আলাদা। যাই হোক, স্ট্রেচ কাপড় বলে আর কি, যে হ্যাঁ এই স্ট্রেচটা কেন হয়? কোনো আইডিয়া মেহেদি? ইলাস্টিসিটি প্রপার্টিজ অনেক ভালো। রাইট, ভেরি গুড, ইলাস্টিসিটি প্রপার্টিজ থাকে। ইলাস্টিসিটি প্রপার্টিজটা কিভাবে আসে? স্যার অ্যামরফাস রিজন বিস্তারের কারণে। না 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 না, অ্যামোস্টাস বেশি থাকে এরকম স্ট্রেচ আসবে না। অ্যামরফাস রিজিয়ন মানে তোমাদের মাথায় যদি ঢুকানো থাকে, এটা হচ্ছে যে খুবই মানে অল্প পরিমাণ একটা জিনিস, এবং এটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলের, সেটা দিয়ে এই স্ট্রেচ হওয়া মুশকিল। আর স্যার নিটিং এর জন্য। সেজন্য স্যার এটা নিটিং বা নিট কাপড় এই জন্য। না, ডেনিম তো নিট কাপড় না। ও স্যার ডেনিম। আর আচ্ছা, এটার মধ্যে স্বাভাবিক, বাট অনেকগুলো তোমরা অপশন বলছো, গুড। এটার মধ্যে একটা ফাইবার থাকে যেটাকে বলা হয় হচ্ছে লাইক্রা বা স্পান্ডেক্স। এখন জেনারিক বল স্পান্ডেক্স, একটা সময় এটাকে লাইক্রা বলতো। লাইক্রা ইজ ইনভেন্টেড বাই হচ্ছে ডুপন্ট, ঠিক আছে? লাইক্রা ইজ ইনভেন্টেড বাই ডুপন্ট, এবং ইট ক্যান স্ট্রেচ আপ টু, যদি আমরা সিনথেটিক ফাইবার পড়াচ্ছি এখানে কোনো না হয় আমি পড়াবো, নাহলে হচ্ছে আসবে আর কি, কি বলে হচ্ছে দ্বীপের থেকে আসবে আর কি। ইট ক্যান স্ট্রেচ আপ টু হচ্ছে 400% পর্যন্ত। সো ওই খুবই অল্প পরিমাণে থাকে, 1%, 2% বা ম্যাক্সিমাম 5% পর্যন্ত থাকে, 7% পর্যন্ত মনে কিছু 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 থাকে, বাট ইন জেনারেলি 3 থেকে 5% পর্যন্ত থাকে হচ্ছে যে ওই ফ্যাব্রিকের মধ্যে, যার কারণে ইউ সি দ্য স্ট্রেচ। সো দিস ইজ অলসো ইনভেন্টেড বাই হচ্ছে ডুপন্ট কোম্পানি। তারপর যদি আরেকটা যদি এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে, আমি যদিও 100% শিওর না, বাট আমি প্রিটি শিওর ইনভেন্টেড বাই দেম। সেটা হচ্ছে আমরা যেমন হচ্ছে যে পদ্ম পাতা বা হচ্ছে কচু পাতায় যখন পানি দেই, কি দেখি আমরা? কি দেখি পানি ড্রপ পড়লে? পানিটা স্যার পাতায় লাগে না মোমের কারণে স্যার, এক ধরনের মোমের কারণে, কচু পাতার উপরে এক ধরনের মোমের কারণে ওই মানে পাতাটা ভেজে না। রাইট, তাই নাকি? মোমের কারণে? বাট ইউ আর মোমের একটা প্রলেপ আছে স্যার। হ্যাঁ, মোমের একটা প্রলেপ আছে স্যার, এক ধরনের মোম আছে, ওই মোমের প্রলেপ আছে। আর রাইট তানভীর, গুড। আর অন্যরা? স্যার সংশক্তি বল, আসঞ্জন বলের একটা ব্যাপার স্যাপার আছে স্যার। মানে সংশক্তি বল, আসঞ্জন বল হলে কি হবে? আচ্ছা যাই হোক, তারপরে সুজন কি জানি বলতে চাচ্ছিল, সুজন বা হৃদয়? পৃষ্ঠকোণের কিছু একটা পৃষ্ঠকোণ স্যার 90 এর কম হয়ে পড়ছিলাম স্যার কচু পাতা ভিজে। হ্যাঁ, কিন্তু কচু 90 এর পর কেমনে বেশি হয় কেমনে? আচ্ছা, সারফেস টেনশন বলতেছো, কিন্তু সারফেস টেনশন বেশি হচ্ছে কিভাবে? ও তো একটা উদাহরণ দিল হচ্ছে যে তার মধ্যে মোমের প্রলেপ আছে বলে তানভীর বলল। সারফেস টেনশন নিশ্চয়ই মানে মানে ওয়ে আছে হচ্ছে যে কিভাবে সারফেস টেনশন বাড়বে। অবশ্যই সারফেস টেনশন মানে কন্টাক্ট অ্যাঙ্গেলটাকে বলে, কন্টাক্ট অ্যাঙ্গেলের কারণে হচ্ছে যে 90 ডিগ্রি উপর হলে হচ্ছে সারফেস টেনশন কমে যাচ্ছে বা হচ্ছে গোল হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। সো একটা মানে কোয়েশ্চেনটা হচ্ছে যে কেন আসলে মানে পদ্ম পাতায় বা হচ্ছে যে কচু পাতায় হচ্ছে, অন্যান্য পাতায় হচ্ছে না? আর কোনো এক্সপ্লেনেশন? এনিবডি এলস? আর কোনো এক্সপ্লেনেশন হতে পারে? আচ্ছা, স্পেশালি হচ্ছে যে কচু পাতা বা যেটাকে বলা হচ্ছে লোটাস লিফ এফেক্ট। লোটাস এফেক্ট, লোটাস লিফ না তো লোটাস এফেক্ট।
লোটাস এফেক্ট বা কচু পাতা বা পদ্ম পাতার উপরে পানি জমে, ইট ইজ বিকজ হচ্ছে যে সারফেসে প্রচুর পরিমাণে হচ্ছে নিডেল আছে এবং দিস ইজ এ ন্যানো নিডেল সাইজ, ন্যানো নিডেল বলা হয় আর কি। সো লেটস সে হচ্ছে 1 স্কোয়ার ইঞ্চের মধ্যে মেবি আমি এক্স্যাক্টলি ফিগার বলতে পারবো না, বাট লেটস সে হচ্ছে যে 10,000 ন্যানো নিডেল আছে। সো ন্যানো নিডলস মানে হচ্ছে যে তোমার ন্যানো সাইজের নিডল গুলো, আর মলিকুলার সাইজ হচ্ছে পানির মলিকুলার সাইজ হচ্ছে যে ন্যানো লেভেলের নাম কি বলে হচ্ছে যে মাইক্রো লেভেল। সো when you put a drop of water into the top of the হচ্ছে যে leaf, basically it could not go into the হচ্ছে যে leaf surface, rather the nanoneedles take it up এবং হচ্ছে এই nanoneedles গুলো যেহেতু এটাকে ধরে রাখে এবং 1 ইঞ্চিতে অনেক থাকে, সো বেসিক্যালি কন্টাক্ট অ্যাঙ্গেল বাড়ে এবং হচ্ছে যে ইট গোজ হচ্ছে যে রাউন্ড। তো মানে ডুপন্ট যেটা করছে সেটা হচ্ছে যে এই প্রিন্সিপাল ব্যবহার করে দে হ্যাভ কি বলে হচ্ছে যে ইনভেন্টেড এ কেমিক্যাল যেটা হচ্ছে যে হুবহু ওয়াটার রেজিস্ট্যান্স এফেক্ট দেয় এবং দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ইনটু দ্য ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিক যেটাই হোক, গার্মেন্টও হতে পারে। সো বেসিক্যালি what happens is when you apply those chemical and you put a drop of water, it becomes হচ্ছে round. It becomes a round for certain seconds. Let's say durable 10 seconds, 20 seconds, whatever it is. So this is called this science is called biomimetic science. Biomimetic science is basically হচ্ছে যে following discovery following হচ্ছে যে following the nature. যেমন গত এর আগের ক্লাসে আমি কথা বলছিলাম না হচ্ছে শার্ক স্যুট নিয়ে কথা বলছিলাম, মনে আছে? শার্ক স্যুট যে মাইকেল ফেলপস যে 8টার মধ্যে বেইজিং অলিম্পিকে 8টার মধ্যে 7টাই কি বলে ওয়ার্ল্ড রেকর্ড করছে। শুধু নট অনলি দ্যাট, সামার অলিম্পিকে হচ্ছে যে মনে হয় 30টার মতো রেকর্ড ভাঙছে বিকজ অফ হচ্ছে বাই দোজ সুইমার হু ওয়্যার শার্ক স্যুট। ঠিক বলছিলাম 2008-এ বা 2009-এ? জি স্যার। Yes, sir. So exactly, so সেটা কিভাবে হয়েছে? বিকজ হচ্ছে যে ডেভেলপড হচ্ছে ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিক যেটার সারফেসে ছিল শার্ক স্কিন, যেরকম মানে কি বলে হচ্ছে আশের মতো থাকে, যেই অ্যাঙ্গেলে থাকে সেরকম একটা অ্যাঙ্গেল তারা শার্ক স্কিন তৈরি করছিল হচ্ছে ন্যানো লেভেলে, হচ্ছে যে ওই অন টপ অফ দা হচ্ছে ফ্যাব্রিক মানে সুইমস্যুট ফ্যাব্রিক। সো সেটাকে যখন কি বলে হচ্ছে যেহেতু মানে অলিম্পিক লেভেলে হচ্ছে যে এভরিবডি ইজ হচ্ছে কম্পিটিং ফর মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? মাইক্রোসেকেন্ড, এভরিবডি ইজ কম্পিটিং ফর মাইক্রোসেকেন্ড বা ম্যাক্সিমাম 1 সেকেন্ড। সো ওই ইয়াতে দে হ্যাভ গট হচ্ছে যে মাচ মোর অ্যাডভান্টেজ। সো এই যে এই সায়েন্সটা যেখানে কি বলে হচ্ছে যে নেচারকে ফলো করে যে কোনো ডিসকভারি করা হয়, এটাকে বলে হচ্ছে বায়োমেটিক্স সায়েন্স। যেমন আরো একটা উদাহরণ হতে পারে হচ্ছে যেমন ধরো রজার ফেদেরার বা হচ্ছে আদার টেনিস প্লেয়ার্স যখন তারা হচ্ছে কি বলে যখন তারা ইয়া খেলে আর কি, টেনিস খেলে, তাদের একটা বড় প্রবলেম হচ্ছে তারা যে পরিমাণ সুইটিং তৈরি হয়, মানে যে ঘাম তৈরি হয়, সেই ঘামটা যদি দ্রুত যদি কি বলে হচ্ছে যে বডি থেকে সরে না যায়, তাহলে যেটা হয় আর কি হচ্ছে দে উইল ফিল আনকমফোর্টেবল, অথবা দে উইল লুজ হচ্ছে যে তাদের এনার্জি, which means basically their performance will drop. So you need to have a garment basically which easily can take away the হচ্ছে যে sweat from your body, এবং that also comes from হচ্ছে ন্যাচারাল ফেনোমেনন। সো নেচারে এক ধরনের গাছ আছে যে গাছটা হচ্ছে হিটের সাথে হচ্ছে রেসপন্স করে, খুলে যায় মুখ আবার বন্ধ হয়ে যায়। সো দ্যাট হ্যাজ বিন অ্যাপ্লাইড টু হচ্ছে Roger Federer's and other tennis players garment as well. So there are lots of, if you look into the web, you will see lots of different examples of using nature for the benefits of the discovery of new compound, new chemical, new material, new fabric. You will see. So DuPont-এর কথাটা এটা আসার কারণ হচ্ছে DuPont is always হচ্ছে যে known for their invention. So আমি এখন DuPont-এর যে কথাগুলো বলবো ultimately this is basically is one after another হচ্ছে যে তাদের farsightedness. Around let's say হচ্ছে যে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় around 18 কি বলে হচ্ছে late 1800 ফ্রেঞ্চ রেভলিউশনের কাহিনী কি জানো? সামারি কেউ? ফরাসি বিপ্লব কেন হয়েছে বা কি হচ্ছিল ওই সময়ে? Anybody? কেউ না? একদম একজনও না? ফরাসি বিপ্লবের নাম শুনছো তো নাকি? জি স্যার। জি স্যার। ওখানে কি মনে আছে?
স্যার এটা আচ্ছা। মেইনলি স্যার নেপোলিয়নের একটা যুদ্ধ। না না, ফরাসি নেপোলিয়ন আরো অনেক আগে মারা গেছে। ফরাসি বিপ্লবটা ছিল হচ্ছে মেইনলি হচ্ছে শ্রমিকদের বিদ্রোহ, ধনী শ্রেণী বা এলিট শ্রেণী বা হচ্ছে শাসক শ্রেণীর বিরুদ্ধে। কারণ তারা এত বেশি অত্যাচার করছিল লাস্ট 200-300 বছরে, সেই 200-300 বছরের অত্যাচারে ওরা তখন শ্রমিকরা যখন ফ্রান্সে আর কি অবশ্যই বিদ্রোহ করছে, বিদ্রোহ করে যেটা করতেছিল হচ্ছে যে যাকেই পাচ্ছিল তাকেই মেরে ফেলতো, মানে যাকে ধনী বা হচ্ছে জোরদার বা শাসক শ্রেণী যাকেই পাচ্ছিল তাকেই তারা হচ্ছে যে গিলোটিনের নাম শুনছো তো? গিলোটিন, Yes, sir. গিলোটিনে কি করতো? শিরোচ্ছেদ করতো স্যার। এক্স্যাক্টলি, শিরোচ্ছেদ করতো। সো যাকেই পাইতো শিরোচ্ছেদ করতো ওই সময়ে। সো ওই সময়ে কি বলে প্যারিসে হচ্ছে যে ভিসকাউন্ট ডুপন্ট ডি নেমার্স এই ফ্যামিলি, তারা ছিল হচ্ছে ব্যাংকার এবং প্রচুর টাকা পয়সার মালিক। সো তারা যখন দেখতেছে যাকেই পাচ্ছে তাকেই হচ্ছে যে কি বলে হচ্ছে যে গিলোটিনে কতল করতেছে, সো হোয়াট দে ডিড হচ্ছে তারা তার ফুল ফ্যামিলি এবং হচ্ছে যে সম্পদ ক্যাপিটাল সহ পালাই গেছে হচ্ছে আটলান্টিক পাড়ি দিয়ে হচ্ছে যে ওয়েন টু হচ্ছে যে ইউএসএ ইন দ্য নিউ ইয়র্ক। এবং তারা ওখানে যে যেটা করলো সেটা হচ্ছে তারা ব্যবসা করা শুরু করলো আর কি। সেই ব্যবসাটা কিসের ব্যবসা ছিল? ব্যবসাটা ছিল হচ্ছে এক্সপ্লোসিভের ব্যবসা। এক্সপ্লোসিভ কি মানে? বিস্ফোরক। কিসের জন্য বিস্ফোরক? তখন তো হচ্ছে প্রচুর মাইনিং ইন্ডাস্ট্রি বা নতুন নতুন খনি বা নতুন নতুন হচ্ছে মেটাল বা আকরিক পাওয়া যাচ্ছিল এবং হচ্ছে যেহেতু শিল্পের জন্য লাগতেছিল, তো তারা তখন এক্সপ্লোসিভ হিসেবে ব্ল্যাক পাউডারের ব্যবসা শুরু করলো। ব্ল্যাক পাউডার একটা বড় সমস্যা হচ্ছে যে ইউ ক্যানট কন্ট্রোল দ্য এক্সপ্লোশন। আর সেকেন্ড হচ্ছে ব্ল্যাক পাউডারের নামটা হচ্ছে যে এটা যখন এক্সপ্লোশন হবে যে ধোঁয়াটা বের হতো সে ধোঁয়াটা হচ্ছে ব্ল্যাক, এবং ইট ওয়াজ ভেরি টক্সিক এবং হচ্ছে ইট বেসিক্যালি হচ্ছে যে অলসো কি বলে কিল হচ্ছে লটস অফ মানে শ্রমিক। তো তারা এই ব্যবসা করে প্রথমে ব্যবসা শুরু করছে এক্সপ্লোসিভ। ইন 1903 আর কি, সেটা হচ্ছে পিয়েরে স্যামুয়েল, মানে ভিসকন স্যামুয়েলের ছেলে পিয়েরে স্যামুয়েল হ্যাজ বিন টেকেন হচ্ছে যে রেসপন্সিবিলিটি অফ হচ্ছে ডুপন্ট বিজনেস। যখন সে নিছে তখন আবার এই কিছুদিনের মধ্যেই হচ্ছে যে মানে কি বলে হচ্ছে যে স্মোকলেস পাউডার, মানে ব্ল্যাক পাউডারের প্রচুর ধোয়া হইতো, কি বলে স্মোকলেস পাউডার হচ্ছে ইনভেন্টেড হয়েছে কিছুদিনের আগে পরে আর কি। এবং এই ইনভেনশনটাও হয়েছে ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে যখন আমি তোমাদের নেক্সট ডে পলিঅ্যামেট শেষ করার পরে যখন আমি রিজেনারেটেড সেলুলোজ পড়াবো, তো তখন দেখা যাবে হচ্ছে যে যখন তারা সেলুলোজকে মডিফাই করার চেষ্টা করতেছিল হচ্ছে টু গেট দা হচ্ছে ন্যাচারাল ফাইবার লাইক সিনথেটিক আর্টিফিশিয়াল ফাইবার লাইক সিল, তখন তারা হচ্ছে যখন নাইট্রোজেন কি বলে হচ্ছে যে NO2 মানে নাইট্রেট দ্বারা হচ্ছে যখন হচ্ছে যে সেলুলোজকে হচ্ছে যে রিপ্লেস করছে হচ্ছে হাইড্রোক্সাইল গ্রুপকে, they have got nitrocellulose which basically can be used হচ্ছে এক্সপ্লোসিভ। আবার ফাইবারে বললে তারা পেয়ে গেছে হচ্ছে এক্সপ্লোসিভ, এবং এই এক্সপ্লোসিভ সুবিধাটা হচ্ছে যে এক্সপ্লোসিভটা হচ্ছে যে কি বলে হচ্ছে ধোঁয়া তৈরি করে কম্পারেটিভলি স্মোকলেস পাউডার। সো যখন এটা মানে ইনভেনশন হচ্ছে অ্যারাউন্ড 1890s-এ, তখনই হচ্ছে যে পিয়েরে স্যামুয়েল বিজনেস নেওয়ার পরেই হচ্ছে যে ব্ল্যাক পাউডার থেকে হি মুভড ইনটু হচ্ছে স্মোকলেস পাউডার এবং স্মোকলেস পাউডার। সো হি স্টপ ইউজিং হচ্ছে ব্ল্যাক পাউডার এন্ড ডাইনামাইট এবং স্টার্টেড ইউজিং হচ্ছে নাইট্রোসেলুলোজ, এবং এতে হি মেড এ লটস অফ মানি। এবং কিভাবে লটস অফ মানি? সো 1914 কেন বিখ্যাত? 1914 কেন বিখ্যাত? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জন্য। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয়েছে 1914-এ, তার মানে তখন তো প্রচুর পরিমাণে বিস্ফোরক লাগছে। এই বিস্ফোরক সে তখন এই যে স্মোকলেস পাউডার বিক্রি করে প্রচুর কি বলে হচ্ছে যে প্রচুর পরিমাণে হচ্ছে যে টাকা পয়সা ইনকাম করছে। এবং তারপর এই 1918-এ কি হয়েছে? ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয়েছে। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড ওয়ার 1 যখন শেষ হয়েছে এই 4 বছরে সে এই কি বলে হচ্ছে নাইট্রোসেলুলোজ বা হচ্ছে এক্সপ্লোসিভ বিক্রি করে প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। এখন 1918-এ যখন শেষ হয়েছে তখন তো আসলে মানে যুদ্ধের সময় যে পরিমাণ মনে করো হচ্ছে যে বিস্ফোরক গান টান লাগে, যুদ্ধের পরে তো এই জিনিসটা লাগে না। তো তাদের বিজনেস তখন হচ্ছে যে মানে ওইটার ব্যবহার কমে গেছে, বিজনেস কমে না ওইটার ব্যবহার কমছে। এই সময়ে 1918-এ পিয়েরে স্যামুয়েল যে ছিল হচ্ছে ডুপন্টের হেড, he also took over হচ্ছে যে মেজর শেয়ার অফ হচ্ছে জেনারেল মোটরস হচ্ছে ইজ এ রাইভাল, মানে কি বলে হচ্ছে কম্পিটিটিভ কোম্পানি হচ্ছে ফোর্ড মোটরস ওই সময় হচ্ছে নাম্বার 1। ফোর্ড মোটরস মানে অটোমোবাইল তৈরি করে, গাড়ি তৈরি করে।
যখন মানে কি বলে হচ্ছে পিয়ার এর দায়িত্ব নেয় খুব অল্প সময়ের মধ্যে হি ইজ মেকিং মাচ, জেনারেল মোটরস ইজ মেকিং মাচ মোর হচ্ছে অটোমোবাইলস দেন হচ্ছে ফোর্ড মোটরস। তার মানে তার বিজনেস লিডারশিপে হি ইজ মেকিং মানি। অ্যারাউন্ড 1919 হোয়াট হ্যাপেন্ড ওয়াজ হচ্ছে যে হচ্ছে ওকে আচ্ছা, শিবলির নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। So what happened was in 1919, Irene হচ্ছে পিয়ারের ব্রাদার, আইরিন হচ্ছে যে took over the responsibility of DuPont, এবং সে যখনই ডুপন্টের রেসপন্সিবিলিটি নিছে সে বুঝতে পারছে হচ্ছে যে সে তখন মানে তার মানে কি বলে হচ্ছে যে ইনটিউশন কাজ করছে যে এই একই প্রোডাক্ট দিয়ে আসলে কাজ করা যাবে না, আমাদের ডাইভার্সিফাই করতে হবে। আমি ডাইভার্সিফাই করতে যে হোয়াট দে ডিড is basically also involved in হচ্ছে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ডাইস, আর হচ্ছে ড্রাগ এবং টেক্সটাইল ফাইবার। এবং সে বুঝতে পারছে হচ্ছে যে আমাদের আসলে ফাইন কেমিস্ট্রির দিকে যাইতে হবে, হুইচ বেসিক্যালি উইল প্রোভাইড মাচ মোর ভ্যালু এডিশন কম্পেয়ার টু হচ্ছে যে তারা যে স্মোকলেস পাউডার ব্যবহার করতেছিল। সো তারা মুভ করতেছিল হচ্ছে যে ডাইস এবং ড্রাগ এবং টেক্সটাইল ফাইবার। ইন বিটুইন যেটা হয়েছে আর কি 1916-এ ওয়ার্ল্ড ওয়ারের মাঝখানেই, তখন কিন্তু ওই সময়ে আচ্ছা এই ফাঁকে একটু বলে নিই, 1856-এ হচ্ছে ফার্স্ট সিনথেটিক ডাই আবিষ্কার হয়। আর যখনই সিনথেটিক ডাই আবিষ্কার হয় মানে দেয়ার ওয়াজ এ কম্পিটিশন হু ক্যান মেক হচ্ছে নিউ ডাই, হু ক্যান মেক হচ্ছে কমার্শিয়াল ডাইজ। এবং অলদো ব্রিটিশ মানে কি বলে হচ্ছে যে ব্রিটিশ সায়েন্টিস্ট হচ্ছে পার্কিন ডিসকভার দা হচ্ছে সিনথেটিক ডাই, বাট ওইটা থেকে হচ্ছে জার্মান কেমিস্টরা আর কি হচ্ছে মাচ মোর মানে এবল টু প্রডিউস হচ্ছে যে মাচ মোর হচ্ছে ডিসকভারি এবং হচ্ছে নতুন নতুন ডাই প্লাস হচ্ছে কমার্শিয়াল। সো ব্রিটিশরা আসলে কম্পিট করে পারতেছিল না হচ্ছে জার্মান জায়ান্টদের সাথে। জায়ান্ট গুলা কারা কারা? বেয়ার ছিল, তারপর হচ্ছে বিএসএফ ছিল। সো এই ধরনের কোম্পানিগুলো তাদের সাথে কম্পিট করে পারতেছিল না। সো 1916-এ ডুপন্ট যেটা করছে হচ্ছে দে পারচেজ হচ্ছে লেভিনস্টন ডাই টেকনোলজি অফ ইংল্যান্ড, এবং যখন দেখতেছে তারা পারতেছিল না হচ্ছে বেয়ার বা হচ্ছে জার্মান জায়ান্ট গুলোর সাথে, সো হোয়াট দে ডিড ইজ বেসিক্যালি এক্স্যাক্টলি হোয়াট ফুটবল ক্লাবস ডু নাও। যেমন হচ্ছে যে কি বলে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ থেকে হচ্ছে যে রোনাল্ডো ক্রিস্টিয়ানোকে হচ্ছে যে জুভেন্টাস কিনে নিচ্ছে, বা হচ্ছে তোমার কেভিন ডি ব্রুইনেকে ম্যানচেস্টার সিটি কিনে নিচ্ছে হচ্ছে যে মানে হেড হান্টিং করে। সো হোয়াট বেসিক্যালি ডুপন্ট ডিড ইজ বায়ারের টপ টেকনিশিয়ান, বেয়ার হচ্ছে বেয়ার লিভারকুসেনের কি বলে হচ্ছে যে কি বলে হচ্ছে মেইন স্টেক হোল্ডার। সো বেয়ার লিভারকুসেন জার্মান ফুটবল ক্লাবের। তো তার হ্যাঁ আর Bayer Leverkusen is a Malik company. কোশ্চেন আর কি প্রশ্ন আছে? No sir. আচ্ছা, সো হোয়াট দে ডিড ইজ বেসিক্যালি তারা যখন আর কম্পিট করে পারতেছিল না, বেয়ার থেকে 5 জন টপ টেকনিশিয়ানকে, বেয়ারে 5 জন টপ টেকনিশিয়ানকে মানে যারা এই ডাইজের সাথে জড়িত ছিল, সে তার ফ্যামিলি সহ তাকে সহ তার ফ্যামিলি সহ তার চাকর বাকর সহ পুরা বেতনে মানে অনেক বেতনে হচ্ছে যে they flew them to the হচ্ছে আটলান্টিক, through the Atlantic to the হচ্ছে US, because হচ্ছে they wanted to compete এবং হচ্ছে they wanted to compete them। এবং এই ফাঁকে আমি তোমাদেরকে বলে রাখি, it is all about people, মানে this the most important thing in the whole world is the people। মানে তোমার যত মেশিন থাকুক, যত টেকনোলজি থাকুক, without those people you will not be able to survive। if you have the right people, if you have the মানে কি বলে হচ্ছে expert people, if you have the হচ্ছে যে people who can do things, basically they will make things for you, they will take হচ্ছে যে রাইট কি বলে মেশিন, রাইট টেকনোলজি। আদারওয়াইজ তোমার অনেক কিছু থাকতে পারে, বাট ইফ ইউ ডো নট হ্যাভ দোজ পিপল ইউ উইল নট বি এবল টু ডু থিংস। এবং সেটা তুমি আমাদের ল্যাবগুলোতে তাকালে দেখতে পারো। আমাদের ল্যাবগুলো কিন্তু হচ্ছে একটা সোনার খনি, এত বিশাল মেশিন, এত কিছু। আমার মনে হয় না হচ্ছে যে মানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে তো নাই, আমি 100% শিওর। কিন্তু হচ্ছে যে হয়তো মানে পাকিস্তান বা ইন্ডিয়ান মেশিনারি, ইন্ডিয়ান আইআইটিতে থাকতে পারে কিনা আমি জানি না, বাট এত মেশিন, এত কিছু মানে আই ডু নট থিঙ্ক হচ্ছে যে ওয়ান সিঙ্গেল প্রেমিসের মধ্যে আছে, অনেক ছড়াই ছিড়ে থাকতে পারে, but we are not basically able to use it। So it's not about the machines, it is not about the technology, it's all about the people who will do things। So সব সময় everybody is looking for the right people always at the time, it's throughout the history, it is nothing to do with about হচ্ছে কি বলে হচ্ছে মেশিন, অটোমেশন, হাবি জাবি, XYZ, এগুলা নাথিং কম্পেয়ার টু হচ্ছে what you need the people। কারণ যখন পিপল থাকবে, রাইট পিপল থাকবে, they will tell you what technology they will require to হচ্ছে যে make things happen।
সো আলটিমেটলি অলদো ডুপন্ট মানে বড় হচ্ছে লেভিনস্টাইনস ডাই টেকনোলজি এবং হচ্ছে উইথ অল দা হচ্ছে যে টেকনোলজি, বাট বিকজ দে ডু নট হ্যাভ দ্য রাইট পিপল দে উড নট এবল টু কম্পিট। আমরা কিছুক্ষণ পর ডক্টর ক্যারোথার্সের কথা যখন বলা শুরু করব, ইউ উইল সি দ্য সেম থিং অ্যাজ ওয়েল। তো 1916-এ তারা এটা কিনছে, 1920-তে যখন, তার মানে তারা অলরেডি এক্সপান্ড করছে ডাইজে। 1920-তে তারা একটা ফ্রেঞ্চ কোম্পানির সাথে, ফ্রেঞ্চ কোম্পানিটার নাম হচ্ছে কম্পটোয়ার ডে টেক্সটাইল আর্টিফিশিয়ালস, আমার উচ্চারণটা ফ্রেঞ্চ উচ্চারণটা ভালো হয় নাই, সো তারা জয়েন্ট ভেঞ্চারে গেছে টু প্রডিউস হচ্ছে রেওন ইন নিউ ইয়র্ক। তারা একটা ফ্যাক্টরি করছে রেওন, হুইচ ইজ বেসিক্যালি, রেওন ইজ বেসিক্যালি এট দ্যাট টাইম হচ্ছে চিপার অল্টারনেটিভ অফ সিল্ক। সো এখান থেকে তারা হচ্ছে যে প্রচুর পরিমাণে হচ্ছে যে পয়সা কামাই করছে ডুপন্ট। তো তারপরে তারা 1920-তে মানে ডুপন্টের গবেষকরা মানে বাই চান্স ডিসকভার করছে হচ্ছে নাইট্রোসেলুলোজ পেইন্টের, নাইট্রোসেলুলোজের মধ্যে যদি সামহাউ ইউ পুট সোডিয়াম অ্যাসিডেট, অ্যাক্সিডেন্টলি দে হ্যাভ ডিসকভার যে সোডিয়াম অ্যাসিডেট এক্সকিউজ মি, সোডিয়াম অ্যাসিডেট যখন হচ্ছে যে মানে রিঅ্যাকশন করে, এই নাইট্রোসেলুলোজ জেল হচ্ছে টার্ন ইনটু হচ্ছে মানে হাই সিরাপি লিকুইড, মানে যে জেলটা ছিল সেই জেলটা সিরাপি লিকুইডের মতো তৈরি হয়ে যায় এবং সেই সিরাপি লিকুইডটা খুব সুন্দর ফ্লো করে। তো সেখান থেকে তারা হচ্ছে যে নতুন একটা পেইন্ট আনছে নাইট্রো পেইন্ট নামে, যেটা হচ্ছে কমার্শিয়ালি তারা বিক্রি করতেছিল হচ্ছে ডিউকো নামে, ডুপন্ট থেকে আচ্ছা ডিউকো। তার মানে ওই যে কেমিক্যাল যে রিঅ্যাকশনের মাধ্যমে সোডিয়াম অ্যাসিডেট দেওয়ার ফলে জেল যে সিরাপি লিকুইড তৈরি হয়েছে, এই নাইট্রো পেইন্ট তারা হচ্ছে যে জেনারেল মোটরস, যেহেতু তাদের মানে পার্টনার কোম্পানি হচ্ছে জেনারেল মোটরসের কারগুলোতে ব্যবহার করা হইতো এবং অন্য প্রচুর পরিমাণে পেইন্টে ব্যবহার করা হতো। এবং সেখান থেকেই কি বলছে, ইভেন মনে করো হচ্ছে যে লাস্ট 20-30 বছর আগ পর্যন্ত, অ্যাক্রাইলিক পেইন্ট আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত নাইট্রো পেইন্ট হ্যাজ বিন ইউজড ফর হচ্ছে মানে মোস্ট এভরিওয়্যার। এবং দ্যাট মানে তার মানে একটা সিঙ্গেল কি বলে হচ্ছে প্রোডাক্ট দে কুড মানে নতুন প্রোডাক্ট হচ্ছে যে হিজ গিভেন হচ্ছে লটস অফ বিজনেস ফর দ্যাম। 1922-তে পিয়েরে স্যামুয়েল, যে ছিল জেনারেল মোটরসের প্রেসিডেন্ট, তার ব্রাদার আইরিনকে বলছে, মানে হু ইজ অলসো প্রেসিডেন্ট হচ্ছে ডুপন্ট, বলছে হচ্ছে যে জেনারেল মোটরসের যে গবেষক তারাও অলসো বাই চান্স হ্যাজ মানে ডিসকভার্ড বা ইনভেন্টেড হচ্ছে যে টেট্রামিথাইল লিড কেমিক্যাল কম্পাউন্ড, সেটা যদি পেট্রোল বা হচ্ছে পেট্রোলের মধ্যে দেওয়া যায় তাহলে যেটা হয় হচ্ছে যে এই পেট্রোলটা কি বলে হচ্ছে যে কম্বাশন এফিসিয়েন্সি বেড়ে যায়, which means basically let's say হচ্ছে without that tetramethyl lead, tetraethyl lead, যদি let's say হচ্ছে 100 কিলোমিটার যেতে 20 লিটার তেল লাগে, with tetraethyl lead it basically maybe it took let's say হচ্ছে যে 20 লিটারে হয়তো you could go হচ্ছে 120-30 কিলোমিটার। So what happens was they are selling that fuel as a premium কি বলে হচ্ছে প্রিমিয়াম ফুয়েল হিসেবে তারা সেল করতেছিল। তার মানে এবং নট অনলি দ্যাট, তারা শুধু মানে ল্যাবরেটরিতে আবিষ্কার করতে নট নেসেসারি, এটাকে তারা হচ্ছে প্রোডাকশন মানে স্কেল আপও করছে, মানে এটাকে প্রোডাকশন প্ল্যান করে তার প্রসেসিং করে মেশিন বানায় তারপর হচ্ছে এটা সেলও করতেছিল হচ্ছে কমার্শিয়ালি দে মেড টু সাকসেসফুল। তার মানে যখন পিয়েরে স্যামুয়েল এই কথা বলছে আইরিনকে, তখন তার মনে হয়েছে যে না ফাইন, তার মানে তার হচ্ছে ইট ইজ পসিবল তো হচ্ছে যে মানে গেট নিউ প্রোডাক্টস ফ্রম দ্য হচ্ছে মাচ মোর কেমিস্ট্রি। এবং আলটিমেটলি এই যে ঘটনা, তো 1924-এ ডুপন্ট কেমিক্যাল ডিপার্টমেন্টের হেড ছিল হচ্ছে ডক্টর স্টাইন। সো হোয়াট হি বেসিক্যালি টোল্ড হিজ প্রেসিডেন্ট যে আমাদের মনে হয় হচ্ছে যে ফান্ডামেন্টাল রিসার্চ করা দরকার, পিওর রিসার্চ করা দরকার রাদার দ্যান হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। পিওর রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবা? একটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড রিসার্চ, একটা স্যার ওই থিওরিটিক্যাল রিসার্চ। হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, লাইক আর কেউ? পিওর রিসার্চ আর কি বলে হচ্ছে যে অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে পার্থক্য কি?
স্যার পিওর রিসার্চ আমাদেরকে হচ্ছে ফর্মুলা দেয়, আমরা এখান থেকে বিভিন্ন ফর্মুলা থিওরি পাই। আর অ্যাপ্লাইড রিসার্চ থেকে হচ্ছে আমরা বিভিন্ন মেশিনারিজ পাই যেগুলো হচ্ছে আমাদের জীবনে ইফেক্ট ফেলে। আচ্ছা, partially right, ঠিকই আছে। Applied research হচ্ছে much more problem solving approach. You basically apply those theories into হচ্ছে যে বিভিন্ন practical application এ, whereas pure research হচ্ছে যে you try to discover হচ্ছে বা invent বা discover হচ্ছে যে new method, new approach, new materials, পুরো থিওরি, নতুন থিওরি। ফর এক্সাম্পল আইনস্টাইনের কি বলে হচ্ছে যে লাইট থিওরি থেকে হচ্ছে যে আমাদের যে এত ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন গুলো আসতেছে সবগুলো হচ্ছে লাইট অ্যাপ্লিকেশন থেকে আসে। সো মানে পিওর সায়েন্স এবং হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। সো বেশিরভাগ ক্ষেত্রে আমি বাংলাদেশেই আমাদেরকে দেখো হচ্ছে যে মানে যত রিসার্চ হয় হচ্ছে মাছ মোর অ্যাপ্লাইড রিসার্চ, পিওর রিসার্চ আসলে হয় না। পিওর রিসার্চের বড় অংশ হচ্ছে থাকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এবং আমরা আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু হচ্ছে যে একদমই মানে কি বলে হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে ইঞ্জিনিয়ার বা হচ্ছে যে মেডিকেল সায়েন্সে যারা পড়ে তারা হচ্ছে যে আসলে জিনিয়াস। whereas যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে পড়ে বাংলাদেশে তারা তো অবশ্য সাবজেক্ট তারা তো চয়েস করে নেয় না, তারা তো আসলে ওই সিরিয়ালে যেটা পায় সেটা পড়ে। বাট ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে যারা ফান্ডামেন্টাল সাবজেক্টে পড়ে কি বলে হচ্ছে যে তাদেরকে তারা হচ্ছে যে মানে স্পেশালি নিজের ইচ্ছায় পড়ে তারা হচ্ছে যে মাচ মোর জিনিয়াস। ইট ইজ বিকজ হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ হচ্ছে যে নিউ থিওরি অথবা হচ্ছে নিউ কি বলে নিউ ইকুয়েশন ফর ইট, নিউ ইকুয়েশন ফর এ হচ্ছে এক্সিস্টিং প্রবলেম। ইট ইটসেলফ ইজ ভেরি ডিফিকাল্ট সিনারিও। আমাদের দেশে আমরা আসলে হচ্ছে যে এই পিওর আমরা কিন্তু একটা সময় হচ্ছে যে পিওর সায়েন্সে কিন্তু হচ্ছে যে খুব মাস্টার ছিলাম। ফর এক্সাম্পল আমাদের যে সায়েন্টিস্ট গুলা সত্যেন বোস, যে যিনি হচ্ছে বোসন কণার জন্য যে, তারপরে হচ্ছে তোমার কি বলে জগদীশ চন্দ্র বসু, সরি কে মাহফুজ সৈকত, তুমি কিছু বলতেছিলা? সৈকত কিছু বলতেছিলা? আচ্ছা যাই হোক, সো এক সময় ছিল আর কি, ইভেন সত্যেন্দ্রনাথ বোসের জন্য হচ্ছে যে উনি যখন প্রফেসর পদে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আবেদন করেন, ওনার রেকমেন্ডেশন করেছিলেন হচ্ছে কিন্তু আইনস্টাইন, মানে আইনস্টাইন নিজে রেকমেন্ড করছে। থিঙ্ক অ্যাবাউট ইট, যে ফর কি বলে ওনাকে প্রফেসর পদে নিয়োগ দেওয়া হোক। এবং সারপ্রাইজিংলি কিন্তু হচ্ছে যে উনি কিন্তু পোস্টটা পায় নাই প্রথমে, although it is a recommendation of Einstein, but he didn't get it because হচ্ছে যে আচ্ছা এটার মানে দুই নম্বরই কোনো কারণে না যেটা আমরা সবসময় ধারণা করি। ইট ইজ বিকজ হচ্ছে যে এটা পাইছিল হচ্ছে তখনকার ওনারই ফ্রেন্ড, দুইজনই প্রেসিডেন্সি কলেজ থেকে ফার্স্ট সেকেন্ড হওয়া মেঘনাথ বধ সাহা পাইছিলেন, বাট সামহাউ উনি অন্যদিকে চলে গেছেন। পরে সত্যেন বোস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলের ওই জায়গাগুলোতে বসে বসে রিসার্চ করছেন। বাট যাই হোক, তো পিওর রিসার্চ, সো ডক্টর স্টাইন কি বলে হচ্ছে কনভিন্স করেন হচ্ছে আমাদের পিওর রিসার্চের দিকে নজর দিতে হবে, এবং প্রেসিডেন্ট সামহাউ এগ্রি। তো উনি কি বলে হচ্ছে মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কনভিন্স, এবং 1926 এ উনি ফার্স্ট হচ্ছে যে প্রপোজালটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের কাছে হচ্ছে প্রপোজাল দেন। আচ্ছা, এর রেকর্ডিংও বন্ধ হয়ে গেছে। রেকর্ডিং করতে কি আর কেউ চাও? সৈকতের রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে, আমি কি কাউকে অন্য কাউকে ইয়া দিব কিনা হচ্ছে কি বলে কো-হোস্ট দিব? কেউ নিতে চাও যাতে রেকর্ড করতে পারো? সৈকত তোমাকে আমি এবার কো-হোস্ট করে দিলাম, দেখলাম যে কেউ তো নিতে যাচ্ছে না। হ্যাঁ, তুমি চাইলে রেকর্ড করতে পারো আবার। আচ্ছা, সো ডক্টর স্টাইন যখন প্রপোজ করছে, দিস ইটসেলফ হচ্ছে ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমি এখন জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি কি বলে হচ্ছে এই ইয়াকে মনে করো হচ্ছে আমি যদি হচ্ছে এখন যে মানে বুটেক্স বোর্ডকে বলেই হচ্ছে বুটেক্সকে যে বলেই হচ্ছে যে না আমি একটা পিওর ফিজিক্স ল্যাব করতে চাই, পিওর ফিজিক্স ল্যাব যেখানে ছেলেপেলে রিসার্চ করবে, তাহলে তোমার কি মনে হয় রেসপন্সটা কিরকম হবে? স্যার প্রথম প্রশ্ন আসবে হচ্ছে টেক্সটাইল ফিল্ডের সাথে এটা কতটুকু রিলেটেড হবে। রাইট, গুড। আর কি রেসপন্স? এক সেকেন্ড।
আর কি? তেমন কেউ স্যার অংশগ্রহণ করবে না। আর তোমরা তো দেখি অনেক ভদ্র। আর স্যার আরেকটাই আসবে যে মানে আমাদের যে বর্তমান ফিজিক্স ল্যাব এইটা কেন যথেষ্ট না, নতুন কেন করা লাগবে? আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ সরি, কি বলে হচ্ছে যে হ্যাঁ আর বড় আর রাইট, তার মানে তোমরা মোটামুটি ঠিক বলছো। আরো আমি আরো হলে বলবো যে পাগল ছাগল কোথা থেকে আসছে, ঠিক আছে? আরো যদি খারাপ ভাবে কেউ বলে আর কি যে এরা কি টেক্সটাইলে কইরা ফিজিক্স এর কথাবার্তা বলে, ব্যাপারটা এরকমই আর কি। ওই সময়ও ওই কনভিন্স করতে। সো লাইক 1926 এ ডক্টর স্টাইন হ্যাজ গিভেন এ প্রপোজাল টু হচ্ছে যে বোর্ড, যেটা এক্সিকিউটিভ কমিটি সামহাউ বোর্ড অফ এক্সিকিউটিভ কমিটি হচ্ছে যে এগ্রি করছে, মানে অনেক মানে মডিফিকেশন করছে, হুইচ ইজ ফাইন, এগ্রি করছে বা ফর দ্য বাজেট, এবং তাকে বলছে হচ্ছে যে উইল গিভ ইউ $20,000 ফর ইচ মান্থ। সো $20,000 এখনকার টাকায় হচ্ছে ধরো 17-18 লাখ টাকা। আমি শিওর যে ওই সময় টাকা হয়তো 1 থেকে 1.5 কোটি টাকার মতো হয়তো হবে, বা বেশি হতে পারে, আই ডু নট নো। তো 1 থেকে মানে দিতে হচ্ছে যে ইউ ক্যান কন্টিনিউ হচ্ছে যে এই কি বলে your research on fundamental research. So যখন মানে they have approved in 1927, so basically they have given Dr. Stein has produced হচ্ছে যে made 3 labs. One lab হচ্ছে যে one lab হচ্ছে এই colloid research lab, one lab হচ্ছে তোমার হচ্ছে যে applied না colloid research lab, আর একটা হচ্ছে catalysis group. So colloid research labটা হচ্ছে headed by হচ্ছে ডক্টর ক্রেমার of University of Wisconsin, আর catalysis group হচ্ছে headed by হচ্ছে ডক্টর টেইলর of DuPont. Now তাদের যে পিওর সায়েন্স যে অর্গানিক কেমিস্ট্রি গ্রুপ, দ্যাট মানে এই পিওর সায়েন্সের জন্য হেড কে হবে, এটা আসলে হেড তারা খুঁজে পাচ্ছিল না, এবং হচ্ছে যে তাদের যত বোর্ড বসছে বা যত ডিসকাশন হচ্ছে, অল ডিসকাশন হ্যাজ লেড টু হচ্ছে ওয়ান সিঙ্গেল পারসন, হুইচ ইজ ডক্টর ক্যারোথার্স। এবং ডক্টর ক্যারোথার্স ইন 1927 ইজ বেসিক্যালি ওয়াজ অ্যান ইনস্ট্রাক্টর এট হার্ভার্ড ইউনিভার্সিটি অর্গানিক কেমিস্ট্রি গ্রুপ, এবং এভরিবডি ইজ টেলিং দেম দ্যাট হি উইল বি দ্য রাইট পারসন টু হচ্ছে হেড দিস কি বলে হচ্ছে হেড দিস গ্রুপ। সো চিন্তা করে দেখো হচ্ছে যে ডক্টর ক্যারোথার্স হার্ভার্ড ইউনিভার্সিটিতে মানে উনি পড়ায়, আর ডুপন্ট হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, যে চিন্তা করতেছে হচ্ছে তাকে হেড হিসেবে ওই পিওর সায়েন্স রিসার্চ গ্রুপের ইয়ে করবে আর কনভিন্স করা যায় কিনা। তোমার কি মনে হয়, উড ইট বি ইজিয়ার? মানে জিনিসটাকে আমি এভাবে কম্পেয়ার করি, মনে করো বুটেক্সের একজন ফ্যাকাল্টিকে স্কোয়ার গ্রুপ, বাংলাদেশ স্কোয়ার গ্রুপ হচ্ছে টপ 3-4টা গ্রুপের একটা, স্কোয়ার গ্রুপ একটা ল্যাব তৈরি করে বলছে হচ্ছে যে ভাই আমি একটা ল্যাব তৈরি করতেছি, রিসার্চ ল্যাব, আপনি বুটেক্স ছেড়ে আসেন, কি অবস্থা হবে মনে করো? অনেক ক্ষেত্রে স্যার চায় দেশের বাইরের ভার্সিটি থেকে, অনেক ক্ষেত্রে চায়। জি স্যার, অনেকে দেখছি স্যার, মানে ইউনিভার্সিটি ছেড়ে ওই কোম্পানিতে R&D অফিসার হিসেবে কাজ করে। বাংলাদেশে করে? স্যার বাংলাদেশে না স্যার, বাইরের দেশে। বাইরের দেশে করে, যখন বাইরের দেশের সিস্টেমটা একটু ডিফারেন্ট যদিও, বাট ওই সময় ডিফারেন্ট ছিল না, বাট রাইট, বাট ইউ আর রাইট। কিন্তু বাংলাদেশে তুমি চিন্তা করে দেখো হচ্ছে যে হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি, বুটেক্সের মতো ইউনিভার্সিটি ছেড়ে ও ইন্ডাস্ট্রি জব করবে, লোকজন কি বলবে, পাগল নাকি? আচ্ছা যাই হোক, কি বলো, কি বলতেছিলা? না স্যার কিছু না স্যার। মানে এত আরামের চাকরি ছেড়ে কি দরকার, কি বলে হচ্ছে যে, যাই হোক মানে সিচুয়েশনটা ওইরকমই ছিল ওই সময়ে। 1924 হচ্ছে যে ডক্টর ক্যারোথার্সের হচ্ছে যে হি ইজ অলরেডি 8 পেপারস, এবং উনি এগ্রি করছে টু জয়েন হচ্ছে হার্ভার্ড ডুপন্ট কেমিক্যাল গ্রুপ ইন দ্য পিওর সায়েন্স। কন্ডিশন হচ্ছে যে উনি ওনার ইচ্ছা মতো রিসার্চ করতে পারবে, মানে ওনাকে বাধা দেওয়া হবে না যদি কোন জায়গায় রিসার্চ করতে চায়, ঠিক আছে? তো 6 কেমিস্ট নিয়ে জয়েন করে। সো ডক্টর ক্যারোথার্সের ব্যাপারটা যদি আমি একটু বলি, এটা নিয়ে একটু পরে বলি, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আনটিল 1920, মানে এটা যে বিফোর জয়নিং অফ হচ্ছে ডক্টর ক্যারোথার্স কি অবস্থা ছিল। সো ডক্টর ক্যারোথার্স কিন্তু হচ্ছে অরিজিনালি ওয়াজ অ্যান অ্যাকাউন্টেন্ট। সে কি বলে হচ্ছে অ্যাকাউন্টিং এর সার্টিফিকেট নিছে, সার্টিফিকেট নিয়ে সে প্রথমে হচ্ছে
প্রথমে হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট হিসেবেই কাজ করছে। তার জন্ম হচ্ছে 1896-এ, ঠিক আছে, 1896-এ। এবং সে ওখান থেকে হচ্ছে আইওয়া থেকে হচ্ছে সার্টিফিকেটটা নেওয়ার পরে সে জয়েন করছে হচ্ছে তার্কিও কলেজে মিশরিতে হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্টে। ওখানে চাকরি করতে শুরু করছে আর কি। চাকরি করার পরে তারপরে হচ্ছে সে ইংলিশও পড়ছে 2 বছর। এই 2 বছর পড়ার পরে তার মনে হয়েছে যে আমার আসলে কেমিস্ট্রিতে পড়া দরকার, সায়েন্স পড়া দরকার। সে তখন ওই তার্কিও কলেজের হচ্ছে যে ওখান থেকে ফার্স্টে সায়েন্স গ্রুপে যে পরে কেমিস্ট্রি থেকে 1920-তে বিএসসি ইন কেমিস্ট্রিতে নিছে। তো মজার ব্যাপার হচ্ছে সে যখন 1915-এ জয়েন করেছে টার্কিও কলেজে, বা 1915 বা 16-এ, তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল। তো ওয়ার্ল্ড ওয়ারের সময় তো ফ্যাকাল্টির একটা বিশাল একটা কি বলে হচ্ছে যে গ্যাপ তৈরি হয়েছিল। তো সে যখন কি বলে হচ্ছে কেমিস্ট্রি পড়তেছিল, সে তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আবার তাকে আবার হেড হিসেবেও আসলে নিয়োগ দেওয়া হয়েছিল হচ্ছে ওই সময় ওই ডিপার্টমেন্টের হেড। তো 1926-এ সে 20-তে যখন বিএসসি ইন কেমিস্ট্রি শেষ করে, তো 1921-এ সে তখন মাস্টার্স করতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয়। এবং ওখান থেকে 1921-22-তে ইউনিভার্সিটি অফ ইলিনয় সে যখন মাস্টার্স শেষ করে, তারপরে হচ্ছে সে ইউনিভার্সিটি অফ সাউথ ড্যাকোটাতে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আসলে পড়ানো শুরু করে। 1922-তে আবার সে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ইলিনয় ব্যাক করে, সেখানে সে পিএইচডি শুরু করে, যার পিএইচডি টপিকটা ছিল হচ্ছে ক্যাটালাইটিক রিডাকশন অফ অ্যালডিহাইড উইথ ওজমিয়াম অক্সাইড, এবং ওনার সুপারভাইজার ছিল হচ্ছে প্রফেসর রজার অ্যাডামস। তো 1924-এর মধ্যে উনি পিএইচডি শেষ করে ইউনিভার্সিটি অফ ইলিনয় সে আবার হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করে, মানে টিচার হিসেবে। 2 বছর পরে অ্যারাউন্ড 1926 কি বলে হচ্ছে 1926 হার্ভার্ড ইউনিভার্সিটি ওনাকে অফার করে একই পজিশনে ইনস্ট্রাক্টর হিসেবে উনি জয়েন করে ওই হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। এবং মানে খুব অল্প সময়ে বোঝা যাচ্ছে হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট অর্গানিক কেমিস্ট। তো তারপরে হচ্ছে যে আচ্ছা স্যার এখানে তো আছেই। তারপরে হচ্ছে বাট মজার ব্যাপার হচ্ছে যে অলদো মানে হি জয়েন্ট অ্যাজ এ হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইলিনয় অ্যাজ এ টিচার, বাট হি ডিডন্ট লাইক টিচিং। মানে হি ওয়াজ মাচ মোর ইন্টারেস্টেড হচ্ছে যে রিসার্চ দেন হচ্ছে টিচিং। এই ফাঁকে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি হচ্ছে টিচার এবং মানে তোমাদের একটা বড় কমপ্লেইন হচ্ছে যে টিচাররা ভালো পড়াতে পারে না, এবং হচ্ছে আপনি এটা কি করে জানলেন? আমি কি স্টুডেন্ট ছিলাম না? ও আচ্ছা। আর আমার চোখ তো অন্ধ না, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমি আসলে তোমাদেরকে একটু মানে এই ফাঁকে একটু সুযোগ নেই। সেটা হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু আসলে টিচার নিয়োগ দেওয়ার কথা না, ইউনিভার্সিটি নিয়োগ দেওয়ার কথা হচ্ছে গবেষক। এবং মানে বাই নেচার গবেষকরা ভালো টিচার হয় না, বাই নেচার। খুব অল্প ক্ষেত্রে গবেষক এবং হচ্ছে টিচার কোয়ালিটিটা হচ্ছে যে মানে একসাথে ম্যাচ করে আর কি। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গবেষকরা ভালো টিচার হয় না, এটা আমার এক্সপিরিয়েন্স, মানে আমার অভিজ্ঞতা, মানে ইন্টারন্যাশনাল লোকাল সব ইউনিভার্সিটি থেকে, আইবিএ থেকে, ইউনিভার্সিটি ম্যানচেস্টার থেকে, কাটিং ইউনিভার্সিটি থেকে, কোথাও হচ্ছে যে কি বলে হচ্ছে যে টিচাররা কিন্তু ভালো না, খুব বেশি ভালো না, বাট দে আর ভেরি কম্পারেটিভলি বেটার অ্যাজ এ হচ্ছে গবেষক। সো এটা বলার অর্থ হচ্ছে ইউনিভার্সিটি ইজ নট এ হচ্ছে ডিস্ট্রিবিউটর অফ নলেজ, ইউনিভার্সিটি ইজ ইউজুয়ালি জেনারেটর অফ নলেজ। সে নতুন নলেজ জেনারেট করবে। সো ইউ নিড পিপল হু ইজ বেসিক্যালি, এবং নতুন নলেজ জেনারেট করার একটাই উপায় হচ্ছে গবেষণা। So you need basically a researcher who could generate knowledge, but who will also be teaching the হচ্ছে যে স্টুডেন্টস। So এরকম তোমাদের একটা মানে ইন জেনারেলি অভিজ্ঞতা মানে সেটা থাকে হচ্ছে যারা মিডিওকার স্টুডেন্ট তারা খুব ভালো পড়ায়, ব্যাপারটা তো তাই নাকি? আর যারা খুব ভালো স্টুডেন্ট তারা পড়াতে পারে না, এরকম একটা কনসেপ্ট আছে না? ঠিক কি না? জি স্যার, আছে স্যার। এবং তোমাদের কাছে প্রায়ই মনে হয় হচ্ছে যে ওই টিচার, ওই এরা যদি টিচার হতে ভালো হতো। জিনিসটা হচ্ছে আমি এভাবে ব্যাখ্যা করি, লেটস সে হচ্ছে একটা ভালো স্টুডেন্টের যদি লেটস সে স্কেল অফ নলেজ যদি আউট অফ 10 যদি 8 থাকে, মেবি সে যখন এক্সপ্লেইন করে হি ইজ এবল টু গিভ হচ্ছে যে 4 আউট অফ মানে 10। একটা মিডিওকার স্টুডেন্ট যখন হচ্ছে যে কি বলে হচ্ছে তার ডেপথ অফ নলেজ যদি থাকে হচ্ছে লেটস সে 6, he is able to deliver হচ্ছে 5.5। তার মানে কি দাঁড়াচ্ছে যে একটা মিডিওকার স্টুডেন্ট যতটুকু জানে ততটুকুই সে ডেলিভার করতে পারে,
ওয়ার ইজ একটা ভালো স্টুডেন্ট বা হচ্ছে যে মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে হয়তো অনেক জানে কিন্তু সে কিন্তু হচ্ছে ক্লাসে অত ডেলিভারি করতে পারে না। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে যখন তুমি এই দুইজনকে গবেষণা করতে দিবা, ওই মিডিওকার স্টুডেন্ট কিন্তু আসলে নলেজ ক্রিয়েট করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রেই। মানে আমি সবকিছু একটা জিনিস মাথায় রাখবো, আমি জেনারেলাইজ করতে চাচ্ছি না কোনো কিছু, এর মাঝখানে সবসময় ব্যতিক্রম থাকবে। বাট ইন জেনারেলি হচ্ছে যে ইউজুয়ালি ওই মিডিওকার স্টুডেন্টকে নলেজটাকে সে খুব ভালো মতো পড়াতে পারবে, হুইচ ইজ বেসিক্যালি রেসপন্সিবিলিটি অফ হচ্ছে কলেজ এবং হচ্ছে স্কুলগুলোর রেসপন্সিবিলিটি হচ্ছে যে ইউ নিড বেটার টিচার বিকজ সো দ্যাট দে ক্যান এক্সপ্লেইন থিংস বেটার। Whereas in university you need হচ্ছে যে researcher who is basically can কি বলে হচ্ছে যে generate much more knowledge এবং হচ্ছে can contribute to the society by generating knowledge। তারপরে তার সাথে স্টুডেন্টরা বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন ভাবে টিচিং কাজ করবে, এইভাবে জিনিসটা শুরু হয়। সো এই ডিফারেন্সটা কিন্তু হচ্ছে মাথায় রাখতে হবে আর কি, যে আমরা এখন কোশ্চেন করতে পারি তাহলে আমাদেরকে হচ্ছে কিনা, এখন হচ্ছে না কিন্তু এটাই হচ্ছে সিস্টেম, একটা সময় হতেই হবে। আর আরেকটা যেটা হতে পারে তোমাদের কোশ্চেন হচ্ছে যে সিজিপিএ ছালে পেলে না, এখন সিজিপিএ এর সমস্যাটা কিন্তু স্টুডেন্টের সমস্যা না, সিজিপিএ এর যে ভালো মুখস্থ করে তারা সিজিপিএ ভালো করে, এটা যতটা না স্টুডেন্টের সমস্যা ততটা তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে সিস্টেমের সমস্যা। মানে আমরা কেন এমন কোশ্চেন করি যাতে মুখস্থ করলেই তারা হচ্ছে যে বেশি মুখস্থ করতে পারে সেই বেশি লিখতে পারবে, সেই বেশি মার্ক পাবে, তার সিজিপিএ হাই হবে, এটা তো ওর সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমের। বুঝতে পারছি আমি? ইয়েস স্যার। কাজে টিচিং এবং হচ্ছে গবেষক, মানে আমি আমার হিসাবটা হচ্ছে কোচিং সেন্টারের টিচাররা ইজ ভেরি গুড, তারা কারণ তাদের পারফরমেন্সের উপরে মানে ভিত্তি করে হচ্ছে যে কি বলে হচ্ছে তারা ক্লাস পায়। সো আলটিমেটলি ইউ হ্যাভ টু বি ভেরি গুড টিচার ইন এ কোচিং সেন্টার। বাট হোয়ার ইজ ইউনিভার্সিটিতে তুমি যদি কোচিং সেন্টারে টিচারদেরকে যদি ইউনিভার্সিটি টিচার করো, it will be a disaster. It is because হচ্ছে যে they will not able to হচ্ছে generate new knowledge, মানে most cases অবশ্যই পারতেও পারে, এটা আমি মানে ডিসক্রেডিট করবো না কখনোই। যেমন প্রফেসর জেমস কবস, মানে হি ইজ এ ব্রিলিয়েন্ট কি বলে হচ্ছে যে মানে হি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট রিসার্চার অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে কি বলে প্রেজেন্টার। তার কি বলে হচ্ছে হি ইজ এ ম্যানচেস্টার ইউনিভার্সিটি টিচার অফ ফিজিক্স। সে প্রথমে ছিল মানে অনেক বছর ছিল হচ্ছে ব্যান্ডের গিটারিস্ট, মানে পড়াশোনাই করতো, হঠাৎ করে তার মনে হয়েছে যে পড়াশোনা করা দরকার, সেখান থেকে ফিজিক্সে পড়তে পড়তে প্রফেসর হয়ে গেছে। বাট হোয়াট এভার, মানে এবং সে হচ্ছে বিবিসির যত সায়েন্স ডকুমেন্টারি গুলো হয়, যেমন ধরো ওয়ার্ল্ড এর কি বলে হচ্ছে যে তার অনেকগুলো ডকুমেন্টারি আছে, হচ্ছে তুমি ইয়াতে দেখবা, ইউটিউবে দেখবা, সোলার সিস্টেম কিভাবে সৃষ্টি হয়েছে অথবা হচ্ছে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, প্লাস হচ্ছে যে পুরো পৃথিবীর আউটলুক, অনেকগুলো সিরিজ অফ, মানে হি ইজ ভেরি গুড এট এক্সপ্লেনিং থিংস। বাট এরকম ডিফারেন্ট লোকজন থাকবেই, কিন্তু ইন জেনারেলি হচ্ছে যে আমার অভিজ্ঞতা বলে হচ্ছে এটা। সো ডক্টর ক্যারোথার্স হচ্ছে হি ইজ নট, অলদো হি ইজ এ টিচার অফ হচ্ছে হার্ভার্ড, বাট হি ডিডন্ট লাইক টিচিং, হি ইজ মাচ মোর ইনভলভ হচ্ছে যে ইন গবেষণা। তো সে যেটা শুরু করলো, তাকে যখন কি বলে হচ্ছে ডুপন্ট অফার করলো, সে ওই কন্ডিশনে 1928 এ জয়েন করলো। বাট এনিওয়ে ইন 1937 কি বলে হচ্ছে যে বাট ডক্টর ক্যারোথার্সের একটা বড় অংশ হচ্ছে হি ওয়াজ অলসো ভিকটিম অফ ডিপ্রেশন। মানে কি, যেমন ধরো তোমাদের এখন কোভিড-19 সিচুয়েশনে তোমরা যারা বাসায় বসে আছো, তাদের মেন্টাল হেলথের অবস্থা কি ইউ ডু নট নো, বা ফ্যামিলি যাদের অবস্থা খুব খারাপ তাদের মেন্টাল হেলথ অবস্থা খুব খারাপ, তার মানে হচ্ছে এটা তো সাইকোলজিক্যাল এফেক্ট ফেলবে। সো প্রথম বিশ্বযুদ্ধের আগে 10 বছর আগে যারা জন্মগ্রহণ করছে, 15 বছর আগে, তারা হচ্ছে এমন একটা সময় বড় হচ্ছিল যে সময়টা হচ্ছে যে অস্থিরতাটা অনেক বেশি আর কি। সো এই ডিপ্রেশনটাও হচ্ছে তার মধ্যে ছিল। সো ইন 1937, আচ্ছা একটু আজান দিচ্ছে, আমি একটু আজানটা শেষ করি।
আজান শেষ হয়েছে। সো তার মানে তার হচ্ছে যে ওনার মানে বাই বাই পয়েন্টই মানে হচ্ছে যে ওই সময়টা ডিপ্রেশনের সময় ছিল। আর ডুপন্টে জয়েন করার পরে উনি যে 9 বছর প্রায় ছিল, ওনার কাছে সবসময় মনে হচ্ছিল যে উনি বোধহয় মানে কাজটা ঠিক মতো করতে পারতেছে না, বা যে লেভেলের হচ্ছে যে মানে ইনভেনশন বা যেটা করার কথা উনি সেটা ডেলিভারি করতে পারতেন। সো ওই ডিপ্রেশনও ছিল। এবং 1937 what happened was he was very close to his sister and she died suddenly. যখনই আসলে এই এটা হয়েছে উনি ভেঙে পড়ছে এবং he committed suicide in 1937. In between these 9 years from হচ্ছে যে 1928 to 1937 in কি বলে during his tenure at হচ্ছে DuPont, he published 54 papers and হচ্ছে 52 patents. ঠিক আছে, যদিও কিছু পেটেন্ট তার পরে আসছে মানে নামে, বাট 52টা পেটেন্ট তার নামে ছিল। তারপরে হি ওয়াজ ভেরি নট স্যাটিসফাইড যে হচ্ছে যে হি ওয়াজ এবল টু ডেলিভার। এবং তো তার মানে ক্যারোথার্স যখন আসলে 1928 এ জয়েন করে হচ্ছে যে 28 এ যখন জয়েন করে হচ্ছে যে ইয়াতে এই ডুপন্টে, তো তখন তার ওনার চিন্তা হচ্ছিল যে আসলে কিভাবে এখন তাহলে কি শুরু করা যাবে, কিসের উপর তোমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দিচ্ছে কিভাবে শুরু করবো। সো ওনার হাতে যখন ফ্রি রেইন দিচ্ছে, তার মানে উনি এখন চিন্তা করতেছে হচ্ছে যে আসলে কি নিয়ে শুরু করা দরকার। উনি তখন প্রথম চিন্তা করছে হচ্ছে যে ফাইন লেটস সে হচ্ছে যে হারমান স্টডিঞ্জার যে প্রপোজ করছিল হচ্ছে ম্যাক্রোমলিকুল, যে ন্যাচারাল হাই মলিকুলার প্রোডাক্টস হচ্ছে যে মানে কি বলে হচ্ছে যে প্রোডাক্ট অফ হচ্ছে শর্ট রিপিটিং ইউনিট মনোমার কিন্তু হচ্ছে যে ব্যালেন্সলি বন্ডেড, এটা প্রমাণ করি। উনি এটা বিশ্বাস করতেন, উনি মনে করতেন যে ইট ইজ রাইট, বাট বেশিরভাগ আনটিল মানে ওই সময় পর্যন্ত যে বেশিরভাগ কেমিস্ট বা বিজ্ঞানীরা বিশ্বাস করতো না যে ইট ইজ পসিবল। ইট ইজ বিকজ হচ্ছে যে এটার কোনো প্রুফ ছিল না। সো ক্যারোথার্স টিম যে সারা চিন্তা করছে যে ওকে ফাইন, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে ল্যাবরেটরিতে যতদূর সম্ভব হচ্ছে যে হাই মলিকুলার প্রোডাক্ট তৈরি করা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টার্গেট, প্রথম টার্গেট, মানে এটা নিয়ে আমরা শুরু করি। হোয়াট দে ডিড ইজ বেসিক্যালি হুইচ নাও কল এজ এ ক্লাসিক স্টাডিজ অফ পলিমারাইজেশন, যে উনি তখন যেটা শুরু করছে হচ্ছে যে ওকে ফাইন, ওনার প্রথম কাজটা হচ্ছে উনি কনডেনসেশন রিঅ্যাকশন শুরু করছে হচ্ছে গ্লাইকল এবং হচ্ছে ডায়াবেসিক অ্যাসিড নিয়ে, ইথিলিন গ্লাইকলের। সো উনির প্রথম কাজ হচ্ছে যে তার মানে আমাকে প্রথম শুরু করতে হবে এমন দুটো ছোট কম্পাউন্ড নিয়ে যেটা কি বলে কেমিক্যাল স্ট্রাকচার ইজ নোন এবং ভেরি স্মল মলিকুল, যাতে হচ্ছে যে কোনো কনফিউশন না থাকে। সো ইথিলিন গ্লাইকলের ফাংশনাল গ্রুপ কি? এক্স্যাক্টলি, হাইড্রোক্সিল গ্রুপ। আর ডায়াবেসিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কি? অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কি? কার্বক্সিল গ্রুপ COOH। স্যার। রাইট, গুড। সো কার্বক্সিলিক অ্যাসিড এবং হচ্ছে গ্লাইকল, তার মানে তুমি দুইটা কম্পাউন্ড নিছে, দুটো ইজি কম্পাউন্ড নিছে। ওনার টার্গেট হচ্ছে টিমকে বলছে হচ্ছে ফাইন লেটস ট্রাই টু মেক ইট হচ্ছে যে ম্যাক্সিমাম হাই মলিকুলার ওয়েট ফাইবার। এবং এটা করতে করতেই ওনারা হচ্ছে যে মানে মোর দেন 4000 পর্যন্ত হচ্ছে যে হাই মলিকুলার ওয়েট ফাইবার তৈরি কি বলে হচ্ছে ম্যাট্রিক পলিমার তৈরি করে ফেলছে। মানে পলিমার তো বলে নাই তখনও, ম্যাক্রো মলিকুল তৈরি করে ফেলছে, কম্পাউন্ড তৈরি করে ফেলছে। এবং he termed them as a super polyester. More interestingly, although he termed as a super polyester, but উনি এই আবিষ্কারের প্রায় 20 বছর পরে পলিস্টার কিন্তু হচ্ছে যে মানে প্রপারলি ফাইবার হিসেবে আসছে। মানে তখন উনি বুঝতে পারে নাই দিস ইটসেলফ উইল বি হচ্ছে যে মানে হোয়াট হি হ্যাজ ইনভেন্টেড ইজ বেসিক্যালি হ্যাজ ইনভেন্টেড অ্যানাদার ফাইবার, এটা উনি বুঝতে পারে না। বাট প্রথম কাজ হচ্ছে উনি ল্যাবরেটরিতে প্রুফ করে ফেলছে হচ্ছে যে ইট ইজ পসিবল টু প্রডিউস হাই মলিকুলার ওয়েট প্রোডাক্ট হচ্ছে যেটা ইজ মোর দ্যান 4000। এবং ওনার যে ট্রিকটা আর কি মানে ফলে উনি যে ইয়াটা করছে হচ্ছে যে যেই কারণে উনি করতে পারছে ইট ইজ বিকজ হচ্ছে পলিকন্ডেনসেশন রিঅ্যাকশন। কন্ডেনসেশন রিঅ্যাকশনের বৈশিষ্ট্য কি? কন্ডেনসেশন রিঅ্যাকশন বৈশিষ্ট্যটা কি? স্যার বাই প্রোডাক্ট হিসেবে স্যার কিছু উৎপন্ন হয়েছে, পানি অথবা কিছু। থ্যাংক ইউ তারেক, ইউ আর ভেরি রাইট। তার মানে উনি ওনার সাকসেসের, ওনার টিম বা ওনার টিমের সাকসেসের মেইন কাজটা হচ্ছে যে মানে দে হ্যাভ ফাউন্ড এ ট্রিক যে বাই প্রোডাক্ট যেটা পানি বা অন্য জিনিস তৈরি হবে সেটাকে উনি সিস্টেম বা রিঅ্যাক্ট্যান্ট সিস্টেম থেকে সরায় নেওয়ার একটা টেকনিক বের করছে। সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ ইনিশিয়ালি যখন উনি সরাই নিতেন না, তখন কি হচ্ছে পানি বা অন্যান্য কম্পাউন্ডটা হচ্ছে যে পলিমারটা হাই মলিকুলার প্রোডাক্ট তৈরি হইতো প্লাস হচ্ছে মনোমারের সাথে কি বলে হচ্ছে যে মিশে এটাকে ডাইলিউট করে ফেলতো, যার জন্য হচ্ছে যে ফাইনাল প্রোডাক্টটা হাই মলিকুলার হতো না।
বাট যখনই উনি পানি সরাই নিছে, সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ হচ্ছে ইনিশিয়াল হচ্ছে যে পানি হচ্ছে যে বাই প্রোডাক্টটা সরাই নিছে, ইনিশিয়াল যে দুইটা কম্পাউন্ড ছিল ইথিলিন গ্লাইকোল হচ্ছে ডাইবেসিক অ্যাসিড, তারা হচ্ছে যে আবার নতুন করে রিঅ্যাকশনের সুযোগ পাইছে, মলিকুল তৈরি হচ্ছে। এবং এই ফ্যাক্টে উনি 1930 হচ্ছে যে আরেকটা রিঅ্যাকশন করছে, যেটা হচ্ছে ডব্লিউ ওমেগা অ্যামাইনো অ্যাসিড নিয়ে, যেটা পলিমাইড উনি তৈরি করছে, যেটা ডিগ্রি পাওয়া গেছে, ডিগ্রি পলিমারাইজেশন পাওয়া গেছে অ্যাবাউট 30। মানে এবং ইন্টারেস্টিংলি এই মানে উনি এই পেপারটা নিয়ে বা এটার আউটকাম নিয়ে এটা যে রেজাল্ট বলছে মানে পরে বলবো, কারণ এটাও খুব ইন্টারেস্টিং পেপার, বিকজ হচ্ছে এই পেপার তৈরি করছে এবং দে আর কম্পিটিং এগেইনস্ট ডুপন্ট। ঠিক আছে, এই গল্পটাও হচ্ছে পরে আসবে যে এই পেপারটা করছে এবং উনি এই পেপারে বলছে হচ্ছে যে এটা থেকে ফাইবার তৈরি করা সম্ভব না। উনি এই কনক্লুশনটা দিয়ে 1930 পেপারটা তৈরি করে পাবলিশ করে আর এটা নিয়ে কোনো কাজ করে নাই আর কি। তো তারপরে হচ্ছে যে তার মানে মানে ওনার এই ডিসকভারি পরে উনি প্রথম তার থিওরি অফ মানে পলিকন্ডেনসেশন করছে, হচ্ছে পেপারটা পাবলিশ করছেন 1930 এবং হি কম্পেয়ার উইথ পলি এডিশন রিঅ্যাকশন। এবং তার মানে উনি আস্তে আস্তে যেটা হচ্ছে যে এই করতে করতে উনি 25,000 পর্যন্ত সিনথেটিক মলিকুলার ওয়েট আপ টু 25,000 পর্যন্ত উনি কি বলে হচ্ছে যে তৈরি করে ফেলছেন। এবং হি ডাবড অ্যাজ দিস হচ্ছে তখন আর ম্যাক্রোমলিকুল না বলে উনি বলছে হচ্ছে সুপার পলিমার, মোর দেন মলিকুলার ওয়েট মোর দেন সুপার 10,000 হলে হি টোল্ড देम হচ্ছে দিস ইজ এ সুপার পলিমার। তার মানে উনি যেটা প্রুফ করছেন হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যেই উনি প্রুফ যে হচ্ছে হারম্যান স্টরিঞ্জার প্রপোজ হচ্ছে 1920 যে সিনথেটিক হাই মলিকুলার ওয়েট ল্যাবরেটরি প্রোডাকশন সম্ভব, সেটা উনি প্রুফ করছে। এবং এটাও প্রুফ করছে হচ্ছে যে ইট ইজ আসলে বেসিক্যালি হচ্ছে মেড অফ শর্ট কি বলে হচ্ছে স্মল রিপিটিং ইউনিটস এবং এটার হাই মলিকুলার সম্ভব। এই করতে যে উনি 1930 দুইটা সাকসেসফুল ফর্মিং পলিমার তৈরি করছে। ওয়ান পলিমার হচ্ছে কি বলে হচ্ছে যে পলিক্লোরোপিন, মানে যেটা হচ্ছে সিনথেটিক রাবার। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট হি হ্যাজ মানে সামবডি হ্যাজ প্রোডিউসড হচ্ছে রাবার মানে সিনথেটিক রাবার। এবং 1936 কি বলে হচ্ছে যে মার্কেট অ্যাজ এ নিউপ্রিন নামে এরকম নামে বাজারে এখনো ইভেন কি বলে হচ্ছে যে এই রাবার পাওয়া যায়, সিনথেটিক রাবার এখনো ইউজ হচ্ছে ওয়েট স্যুট, মানে হচ্ছে যে ওই যে মানে ডুবুরিরা যে স্যুট গুলো পরে, অথবা হচ্ছে ওরিং মানে হচ্ছে সাইকেল বা হচ্ছে বিভিন্ন পানি এখানে থাকে। ওরিং হচ্ছে ওই যে কি বলে হচ্ছে যে একটা মানে ধরো বোম্বে পটেটো ক্র্যাকার্সের মতো চিপস গুলো আর কি, যে যার মাঝখানে ফাঁকা, তো ওই কি বলে হচ্ছে যে প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে রিংটা তৈরি করে যাতে হচ্ছে যে লিক টিক না হয়। এটা এখনো ইউজ করা হয়, এখনো ডুপন্টের জন্য দিস ইজ এ ভেরি, ডুপন্টের জন্য না, এখন তো যে কেউ তৈরি করতে পারে কমার্শিয়াল প্রোডাক্ট। এরপরে উনি যখন এই জিনিসটা প্রুফ করতে পারছে যে না ফাইন মানে ল্যাবরেটরিতে সম্ভব হচ্ছে তৈরি করা হচ্ছে ফাইবার তো না পলিমার তৈরি করা সম্ভব এবং হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট তৈরি করা সম্ভব। সো হোয়াট এখন নেক্সট যে ওনার টিম যেটা কনসিডার করছে যে লেটস লুক ইনটু যে এই হাই মলিকুলার প্রোডাক্ট থেকে আর্টিফিশিয়াল ফাইবার বা সিনথেটিক ফাইবার তৈরি করা যায় কিনা, which could replace silk, সিল্কের বদলে এই সিনথেটিক ফাইবার তৈরি করা যায় কিনা। তো তা ইনিশিয়ালি তাহলে উনি প্রুফ করার পরে এখন দেখা যাচ্ছে সিনথেটিক ফাইবার তৈরি করা যায়। আমরা এখানেই শেষ করব আজকের লেকচার, কারণ হচ্ছে যে পরবর্তী যে অংশটুকু সেটা করতে আমরা আরো একটা 1.5 ঘন্টা ক্লাস না হলে পুরো জিনিসটা শেষ করা যাবে না। কোনো প্রশ্ন আছে?